ভাই আপনার নাম দুইটা দেখাচ্ছে কেন? এলএসিও পার্ট ওয়ান যান্ত্রিক গোলযোগের কারণে দেখাইতে আচ্ছা। তো এখানে আজকের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল সেটআপ ওভারভিউ আর হচ্ছে অ্যানালাইটিক্স সেটআপ ওভারভিউ। এইখানে টেকনিক্যাল এসিওর যে পার্টগুলো আপনাদের আছে দুইটা ক্লাসের মধ্যে, টেকনিক্যাল এসিওর পার্ট ওয়ান যেটা, আর একটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ, আর হচ্ছে এসিও ইরর ফিক্সিং। এই ইস্যুগুলা এগুলো একদম বেসিক, হ্যাঁ, টেকনিক্যাল ইস্যুর মধ্যে একদমই বেসিক কাজ। তো উপরের আজকের যে টপিকটা যদি বলি যে সার্চ কনসোল সেট আপ অ্যান্ড ওভারভিউ, অ্যানালাইটিক্স সেট আপ অ্যান্ড ওভারভিউ, ক্লায়েন্টের পারপাসে যদি বলেন যে মার্কেট প্লেসে কাজ করবেন, সেই ক্ষেত্রে খুবই কম কাজের মাত্রাটা বা পরিমাণটা খুবই কম হচ্ছে এই সার্চ কনসোল সেট আপ আর অ্যানালাইটিক্স সেট আপ নিয়ে। সেট আপ একজন ওয়েবসাইটের ওনার যখন একটা ওয়েবসাইটকে রেডি করে, সে ডিফল্ট সব কিছু কন্টেন্ট সাইট রেডি হয়ে যাওয়ার পরে সার্চ কনসোলে ইন্ডেক্স করার পরে বা ভেরিফাই বা সাবমিট করার পরেই হচ্ছে একজন এসইও এক্সপার্টের কাছে কাজটা হ্যান্ড ওভার করে র্যাঙ্কিংয়ের জন্য। হাতে গোনা দুই একটা ক্লায়েন্ট হয়তো বা চলে আসে এরকম, যারা একদমই বিগিনার, একদমই নিউ, যারা এই ইস্যুগুলোতে অভ্যস্ত না, তারা হয়তো বা এই ব্যাপারগুলো ওয়ার্কার হায়ার করে হচ্ছে তারপরে হচ্ছে অ্যাপ্রুভের ব্যাপারে আসে, বিশেষ করে সার্চ কনসোলের ব্যাপারে। অ্যানালাইটিক্সের অ্যাডভান্স ক্লাস যদি বলি, টোটাল অ্যানালাইটিক্স নিয়ে যদি ক্লাসের কথা বলি, গুগল অ্যানালাইটিক্স, তারপর ওইখানে মিনিমাম 20 থেকে 24টা ক্লাস দরকার শুধুমাত্র অ্যানালাইটিক্স নিয়ে যদি ইন ডিটেলস কথা বলতে হয়। কারণ অ্যানালাইটিক্সই হচ্ছে গুগলের সব থেকে গুগল প্ল্যাটফর্মের মধ্যে সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম, যেটা নিয়ে হিউজ একটা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করা যায়। অনেক টপিক আছে, অনেক গোল আছে, সেট আপ আছে, যেগুলোকে প্রত্যেকটা ওয়েবসাইটের পেজ বা প্রত্যেকটা ইউআরএল, প্রত্যেকটা পোস্ট ধরে ধরে হচ্ছে সেট আপ করা যায়। মূলত যেহেতু ট্র্যাকিং ইস্যুটা হচ্ছে অ্যানালাইটিক্সের, সো এখানে ট্র্যাকিং ইস্যুটা আপনার মতো করে কাস্টমাইজ করে করতে পারেন। আর আমাদের সার্চ কনসোলের কাজ যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন একটা ওয়েবসাইটকে রেডি করি, তখন ওয়েবসাইটটা গুগলে, এটা আমরা যে একটা ডোমেন নিলাম, আমরা যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, সেখানে কন্টেন্ট আছে, এটাকে বৈধভাবে গুগলে ইন্ডেক্স করানো। আমি যদি আমার ওয়েবসাইট রেডি হওয়ার পর আমি যদি গুগল সার্চ কনসোলে সাবমিট নাও করি, আমার রোবট টিএক্সটি ফাইল যদি ওকে থাকে, গুগল অটোমেটিক্যালি গুগল সার্চ কনসোলে আমার ওয়েবসাইট ভেরিফাই না থাকলেও বা ইন্ডেক্স করা না থাকলেও গুগল তার নিজের সার্চ ইঞ্জিন এটাকে ইন্ডেক্স করবে। কিন্তু তাহলে সার্চ কনসোলে দরকার কেন? সার্চ কনসোলে ইন্ডেক্স এই জন্য দরকার যে আমার ওয়েবসাইট বৈধভাবে গুগলের কাছে ভেরিফাই করা উইথ একটা কোডের মাধ্যমে। এর পাশাপাশি এই ভেরিফাইয়ের মাধ্যমে আমি যে বেনিফিটটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমার ওয়েবসাইটে কোনো ইরর আছে কিনা। থিওরিগুলো আগে বুঝেন, তারপর প্র্যাকটিক্যালি যাচ্ছি। কোনো ইরর আছে কিনা, কোনো আর্নিং আছে কিনা, সেগুলো থাকলে ফিক্স করার যে ইস্যুগুলা। আমার ওয়েবসাইটের মধ্যে ধরেন কেউ রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো, রিভার্স ইঞ্জিনিয়ারিং বলতে বলেন তো ধরেন ব্ল্যাক হেড এসইও করলো, বা আমার ওয়েবসাইটের জন্য কেউ স্প্যাম ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলো, যেগুলো আমার ওয়েবসাইটে অ্যাজ এ স্প্যাম ব্যাকলিঙ্ক হিসেবে ইন্ডেক্স করে নিছে গুগল। এগুলোকে রিমুভ করার জন্যে আমাদেরকে সার্চ কনসোলের সাথে অ্যাড থাকতে হবে। দেন আমার ইন্টারনালি কোনো পেনাল্টি খাইলাম কি না আমার ওয়েবসাইটে। আমরা তো ওই যে একটা ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক কতগুলো আছে, এগুলা থার্ড পার্টি, যেগুলো আমার সাইটে অ্যাক্সেস নাই, সেগুলো আমরা টুলসের থ্রুতে দেখি। বাট আপনার যখন একটা সাইট গুগল সার্চ কনসোলের সাথে অ্যাটাচড থাকে, অ্যাপ্রুভ ভেরিফাই করা থাকে, তখন হচ্ছে অটোমেটিক্যালি আপনার ওই টুলসের দরকার হয় না। সার্চ কনসোল থেকে আমরা দেখতে পারি যে ইন্টারনাল এক্সটার্নাল কেমন লিঙ্কিং করা হয়েছে, কোন কোন জায়গা থেকে ব্যাকলিঙ্ক আসছে। তারপর ব্যাপারটা যদি এমন হয় যে আপনি আজকে একটা পোস্ট করলেন, বাট পোস্টটা যেটা গুগল যেটা করে 24 ঘন্টা পর পর রোবটস আপনার সাইটে আসবে এবং নতুন কোনো পোস্ট থাকলে সেটাকে ইন্ডেক্স করে নিয়ে যাবে, গুগল তার সার্পে ইন্ডেক্স করবে। তো 2 দিন 3 দিন হয়ে গেল, দেখতেছেন যে আপনার ওই পেজটা ইন্ডেক্স হচ্ছে না। এক্স্যাক্টলি কেন ইন্ডেক্স হচ্ছে না, কী সমস্যার জন্য ইন্ডেক্স হচ্ছে না, এই প্রবলেমটাও গুগল সার্চ কনসোল থেকে আমরা পাই। এবং আমরা গুগল সার্চ কনসোলে
এই যে পেজটা বা পোস্টটা ইন্ডেক্স হচ্ছে না, এটাকে ইন্ডেক্স করানোর জন্য গুগলকে ফোর্স করতে পারি। এই ফোর্স করার জন্যে আমরা গুগল সার্চ কনসোল লাগে। এখন গুগল সার্চ কনসোল থেকে দেখতে পারি যে কোন কোন পেজ ইন্ডেক্স করা আছে। গুগল সার্চ কনসোল ছাড়াও দেখা যায় যে কোন কোন পেজ গুগল ইন্ডেক্স করছে। সেটা দেখার জন্য যেটা করতে হয়, সেই প্যারামিটারটা হচ্ছে আপনার ওয়েবসাইট যেটা, সেটা তার নামের আগে সাইট লিখে কোলনের পর আপনার যে ওয়েবসাইটের নাম যেটা, হ্যাঁ, .com পর্যন্ত, নট HTTPS আর www কিছু ইউজ করার দরকার নাই, ডিরেক্টলি সাইটটা .com, সাইট নেম .com, আর এর আগে থাকবে সাইট কোলন। এইটা দিয়ে আপনি এন্টার দিলে দেখতে পারবেন যে আপনার সাইট টোটাল কতগুলা ইউআরএল গুগলে ইন্ডেক্স করতেছে, গুগলে ইন্ডেক্স হিসাবে আছে। তার মধ্যে আমার রুট ডোমেন বা মেইন ডোমেন যেটা, সেটা ইন্ডেক্স করা আছে। এটা গতকাল একটা পোস্ট করেছিলাম, এই পোস্টটা আমার ইন্ডেক্স করা আছে। আমার অথর ইন্ডেক্স করা আছে। এই যে এখানে একটা পোস্ট দেখেন, 10 অ্যাপস ফর নিউ অ্যান্ড্রয়েড মোবাইল, এইটা। আর এই দেখেন ব্যাটারি ইজ আন্ডার কনস্ট্রাকশন, এই একটা ইউআরএল আর এই একটা ইউআরএল, এই দুইটার কোনো অস্তিত্ব আমার সাইটে নাই। আমি যদি এই পেজ, এটা ইন্ডেক্স করা আছে কিন্তু, বাট আমি যদি ভিজিট করি সাইটে, আমার ডিরেক্টলি 404 দেখাচ্ছে। আমার কোনো এই পেজের কোনো অস্তিত্ব আমার এই ওয়েবসাইটে নাই। তো এইটা কেন হইলো? এটা কারণ হচ্ছে, আমি যখন সাইটটাকে আমার সি প্যানেলে যখন একটা ওয়ার্ডপ্রেসের সিএমএসটাকে ইনস্টল দেই এই ডোমেনের মধ্যে, তখন আমি এটাকে আন্ডার কনস্ট্রাকশন মোডে নিতে দেরি করছিলাম, ওপেন ছিল। ওপেন থাকার কারণে তো একটা থিম যখন ডেপ্লয় করা হয়, তো আমরা তো একটা থিম, এখানে একটা ওয়েবসাইটে একটা থিম ডেপ্লয় করি, ওই থিমের ডেমো কন্টেন্ট থাকে। ডেমো কন্টেন্টগুলাই গুগল সার্চ কনসোল ইন্ডেক্স করা হয় না বা ভেরিফাই করি নাই, তার আগেই হচ্ছে গুগল নিয়ে নিছে। এটাকে এখন রিমুভ করতে হবে আমার। এই ভুলটা যেন না হয়, এগুলো আমার আলাদা ক্যাটাগরি আমার সাইটে, সেগুলো ঠিক আছে। আর আন্ডার কনস্ট্রাকশন একটা পেজ এখানে আসছে, এটাকে রিমুভ করতে হবে। তবে দুইটা আমার পেজ অটোমেটিক চলে আসছে ইন্ডেক্সের মধ্যে, যেগুলো আমি চাই না, এগুলো হয়তো পরবর্তী রিমুভ করবো আমি। বাট আমরা গুগল সার্চ কনসোলের বাইরে এই প্যারামিটার থ্রুতে দেখতে পারি যে কোন কোন পেজ বা কতগুলো ইউআরএল ইন্ডেক্স আছে। এটা তো আমার সাইটের ব্যাপারে গেল। এখন আপনারা বলতে পারেন যে ভাই শুধু বাইরটা দেখায়, এটাই মনে হয় পারে, আর মনে কিছু পারে না, এই জন্য দেখায় না। আমি একটা অন্য সাইট দেখি, কি দেখি, ধরেন আমি দেখি গুগলেরই কতগুলো ইউআরএল ইন্ডেক্স করা আছে। আমরা গুগলে দেখতে চাই গুগলের কতগুলো পেজ ইন্ডেক্স করা আছে। সো google.com, গুগলের টোটাল এই পরিমাণ পেজ আছে যেগুলো ইন্ডেক্স করা আছে। এবং এখানে দেখেন সব হচ্ছে গুগলেরই প্রপার্টি। এখানে এমনও প্রপার্টি আছে যেসব প্রপার্টির নাম জীবন আপনারা শোনেনও নাই, বাট এগুলো সব গুগলের নিজস্ব প্রপার্টি এবং এগুলোর ভালো ভালো কাজ আছে। দেখেন গুগলের স্কেপ আপ একটা 3D মডেল সফটওয়্যার আছে, আপনি হয়তো বা জানতেন না। গুগলের ডেভেলপার একটাই আছে, গুগলের ফ্লাইটের একটা পেজ আছে। অ্যানালাইটিক্স আমরা দেখবো, ট্যাগ ম্যানেজারের এটা হচ্ছে গুগলের স্টোর। হ্যাঁ, গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম আছে, গুগলের ট্রান্সলেট আছে, গুগলের ক্লাউড কম্পিউটার সিস্টেম আছে, যেটা কিনা ক্লাউড হোস্টিং বলা যায়। google.com তার নিজের যে মেইন ডোমেন সেটা আছে, এবং মেইন ডোমেন থ্রুতে এগুলো সব দেখেন সাব ডোমেন, কিন্তু translate.google.com, cloud.google সব কিন্তু গুগলের সাব ডোমেন ক্রিয়েট হয়েছে এখানে। এরকম টোটাল অনেক, এই কি পরিমাণ ইউআরএল আছে, গুগলে এই পরিমাণ ইউআরএল আছে। এবং গুগলের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজও আছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজও গুগল আছে। যে কোনো ওয়েবসাইটের কতগুলো পেজ বা কোন কোন ইউআরএলগুলো ইন্ডেক্স আছে আমরা এখান থেকে দেখতে পারি। তো এখন মূল ক্লাসে যাই। ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোল আমরা কীভাবে সেট আপ করবো, এবং গুগল সার্চ কনসোলের বাকি যে ইনফোগুলো আছে সেগুলো কীভাবে দেখবো। মনে করেন যে আমরা আগে গুগল সার্চ কনসোলে যাই। নর্মালি এসে যদি সার্চ করেন গুগল সার্চ কনসোল লিখে এন্টার দিলে এখানে পেয়ে যাবেন। এখান থেকে যে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল, এই যে ইউআরএলটা সেকেন্ডের পজিশনে আছে, এটাতে ক্লিক করলে আমরা গুগলের সার্চ কনসোল অপশনে চলে আসবো। এটা হচ্ছে সেই ইউআরএলটা, ঠিক আছে? তো ইউআরএলটা আমি আগে আপনাদের দিয়ে নেই, রেখে দেন। এখানে দুইটা অ্যাড করার মতো দুইটা সিস্টেম দেখতে পাচ্ছি। একটা প্রপার্টি অ্যাড করার জন্য দুইটা টাইপে অ্যাড করা যায়, একটা হচ্ছে ডোমেন টাইপ আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স টাইপ।
আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে যে ডোমেন টাইপ আর হচ্ছে ইউআরএল প্রিফিক্স এই দুইটার মধ্যে মানে অ্যাকচুয়ালি কাজ কি, এটা কি কেউ আগে থেকে কেউ জানেন? একটু শেয়ার যদি করেন, জানেন যদি। ভাইয়া এই ইউআরএল প্রিফিক্স যেটা ওটা হচ্ছে লাইক স্পেসিফিক কোন একটা পেজ ইন্ডেক্স করা, আর ডোমেনটা হচ্ছে লাইক টোটালি হচ্ছে মানে নিউ যখন একবার একটা সাইট ক্রিয়েট করা হয় তখন হচ্ছে এই ডোমেন যে নেমটা আছে রাইট, এটা দিয়ে ইন্ডেক্স। রাইট। আমরা যখন একটা একটা ডোমেন নেই লাইক দ্যাট, এখন সেটা নতুন হোক পুরনো হোক এটা ফ্যাক্টরটা না। যেমন আমি যদি বলি যে alkalinebattery.com, সাপোজ এই ডোমেনটার কথা চিন্তা করেন, তো আমার এই ডোমেনের এগেনস্টে যত সাবডোমেন ক্রিয়েট হবে, সাবডোমেন বলতে এখন আমি যদি একটা ডোমেন ক্রিয়েট করি এরকম যে blog.alkalinebattery.com, তার মানে alkalinebattery.com এর এটা একটা সাবডোমেন, blog.alkalinebattery.com। আচ্ছা, এটা একটা সাবডোমেন। আবার আমি যদি টোটালি এটাকে রুট ডোমেনটা কি রাখি alkalinebattery.com, এই ডোমেনের এগেনস্টে যতগুলা পেজ বা এই যে পেজের আন্ডারে যতগুলা ক্যাটাগরিজ এবং এই প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে যতগুলো পোস্ট ক্রিয়েট করা হবে, ইচ অ্যান্ড এভরিথিং গুগল ক্রাউল করবে। এইটার এগেনস্টে যা কিছু ক্রিয়েট হবে সব, এই রুট ডোমেন এগেনস্টে যত কিছু ক্রিয়েট হবে, যেটা সেটা কোনো পোস্ট হোক, সেটা কোনো পেজ হোক, কোনো ক্যাটাগরি হোক, ওইটার এগেনস্টে যে ইউআরএলটাই ক্রিয়েট হবে ওটাকে ক্রাউল করবে। এখন এই রুট ডোমেনটা, জি বলেন নাদিম ভাই। তাহলে ভাই প্রিফিক্স যে ব্যাপারটা আছে মানে ওইটা গিয়ে বেসিক্যালি ইউজ হয় হচ্ছে ওই সাবডোমেনের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমি যাচ্ছি ওই জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে এখন আপনি এই মেইন ডোমেনটা ভেরিফাই করার, এই যেহেতু দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ডোমেন টাইপ আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স টাইপ, আপনি যে কোনো একটা টাইপেই করতে পারবেন। আপনি ব্যাপারটা এমন না যে আপনি রুট ডোমেন আছে তার মানে যে আপনাকে সেটা ডোমেন থ্রুতেই করতে হবে এমনটা না। আপনি এটা চাইলে ইউআরএল প্রিফিক্সের থ্রুতেও করতে পারেন, কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। আপনি ইউআরএল প্রিফিক্সের মধ্যে যখনই আপনি এটা দিবেন এটার এগেনস্টে যা যা আসবে তাই। তবে ব্যাপারটা হচ্ছে, পার্থক্য হচ্ছে এটার মধ্যে এটা যে আপনি এখানে একটা প্রিফিক্সে সাধারণত একটা ইন্ডিভিজুয়াল একটা পেজ, একটা পোস্ট, একটা সাবডোমেনের জন্য যে আলাদা করে একটা রিপোর্ট ট্র্যাক করতে চাচ্ছেন আপনি। ধরেন আপনার এই পোস্টের মধ্যে, এই পেজের মধ্যে অনেকগুলো পোস্টের মধ্যে আপনি এই পোস্টের বা এই আর্টিকেলটার ট্র্যাকিংটা আলাদা করে দেখতে চান যে এই আর্টিকেলটার মধ্যেই কোন কোন ইউআরএল কিওয়ার্ড থ্রোতে ক্লিক আসতেছে, কতগুলো ইমপ্রেশন আসতেছে, কোন কোন কান্ট্রি থেকে আসতেছে। আমরা যদি ইন্ডিভিজুয়ালি এই কন্টেন্টটার জন্যে এই যে ইউআরএলটা ক্রিয়েট হয়েছে এইটার জন্য শুধু আলাদা করে দেখতে চাই যে এইটার অ্যাকচুয়ালি কি অবস্থা, রাইট, এইটার অ্যাকচুয়ালি কি অবস্থা আমরা এটা দেখতে চাই, এইটার জন্যে আমরা ইউআরএল প্রিফিক্স দিতে পারি। ইউআরএল প্রিফিক্স শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি এটাকে অ্যাড করে দিবে, এইটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, আমি ক্লাসের শুরুতে প্রথমে একটা কথা বলছিলাম যে আমরা যখন একটা ওয়েবসাইটের পেছনে যদি কখনো রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্রিয়েট হয়ে যায়, রিভার্স ইঞ্জিনিয়ার বা রিভার্স এসইও বা যেটা বলেন নেগেটিভ এসইও, ব্ল্যাক হেড এসইও যেটাই বলেন, যে আপনার কম্পিটিটর শয়তানি করে আপনার পেছনে, আপনার সাইটের পেছনে, কোনো একটা ওয়েবসাইটের পেছনে স্প্যাম ব্যাকলিঙ্ক দিয়ে দিছে, খারাপ ব্যাকলিঙ্ক ঢুকাই দিছে। এখন এই স্প্যাম ব্যাকলিঙ্কের জন্য ডেফিনেটলি আপনার সাইটের পেছনে একটা ব্যাড ইফেক্ট যাবে, গুগল এটা র্যাঙ্ক ডাউনের জন্য চিন্তা করবে, কজ আপনি ইরিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিঙ্ক পাইছেন। গুগল এটা আপনি করছেন না অন্য কেউ করছে সেটা তো গুগল চিন্তা করবে না, গুগল চিন্তা করবে আপনার সাইটে আসছে, রাইট। অ্যাজ এ ওয়েবসাইট ওনার এটা আপনার দেখার দায়িত্ব কি আসলো কি আসলো না। তো এইখানে যখন একটা এই যে স্প্যাম ব্যাকলিঙ্কগুলো আসে এগুলোকে ডিসভো করার জন্য বা রিমুভ করার জন্য আমাদের ডিসভোর জন্য গুগলে আলাদা প্ল্যাটফর্ম আছে। বাট ওই আলাদা প্ল্যাটফর্মটা ইউজ আপনি যদি আপনার ডোমেনটাকে, এই যে ডোমেনটা, এই ডোমেনটাকে যদি ডোমেন থ্রুতে এই প্ল্যাটফর্মে ভেরিফাই করেন তাহলে ওই ডিসভোর কাজটা করতে পারবেন না। ডিসভো বা এই যে স্প্যাম ব্যাকলিঙ্ক বা খারাপ ব্যাকলিঙ্কগুলো এগুলো রিমুভ করতে গেলে গুগলকে আপনি বলবেন ম্যানুয়ালি এগুলো আমার সাইট থেকে রিমুভ করে দাও। দ্যাটস, ওই কাজটা করার জন্য আপনাকে এই প্রিফিক্সে এই মেইন ডোমেনকে আবার আনতেই হবে। সো কাজ কিন্তু প্রিফিক্সে আছে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রিফিক্সে, আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি ধরেন আমরা তো এরকম থার্ড পার্টির ডোমেন কিনতে পারি, তাই না, এরকম যে কোনো ডোমেন কিনতে পারি। এখন এটা ম্যান্ডেটরি না যে আপনি ডোমেন কিনলেন, ডোমেন কেনার পর আপনি হোস্টিং কিনতে হবে। আপনি গুগলের blogger.com বা ব্লগস্পট যেটা গুগলের ফ্রি, এইটা আছে, ইউজ করতে পারেন। আপনি wordpress.com বা wordpress.com যদি যাই, wordpress.com এ আপনি ব্লগ বানাইতে পারবেন থার্ড পার্টি ডোমেন ইউজ করে ফ্রিতে।
এবং সেখানে আপনি ব্লগিং করতে পারবেন। এখন আমরা যখন একটা প্রিমিয়াম টোটাল প্যাকেজ নিচ্ছি, যখন যে এটার আন্ডারে যেটা আসছে একটা হোস্টিং, একটা ডোমেন। হোস্টিং মানে সিপ্যানেল যেটার কথা বলছি। তো আপনি যদি ব্লগার বা ব্লগ স্পটে গিয়ে এই থার্ড পার্টি একটা ডোমেনকে অ্যাটাচ করেন, তাহলে আপনি সিপ্যানেল পাচ্ছেন না। আবার আপনি যদি ওয়ার্ডপ্রেস বা wix.com-এ যান, যেখানে আমরা ওয়েব 2.0 করা শিখেছিলাম, ওইখান থেকে যদি থার্ড পার্টি ডোমেনকে অ্যাড করে আপনি ব্লগিং করতে যান, আপনি সিপ্যানেল পাবেন না। কিন্তু যদি আপনার এই ডোমেনকে এই ইউআরএলটাকে যদি এই ডোমেন থ্রুতে যদি আপনি ভেরিফাই করতে যান, ডেফিনেটলি আপনার সি প্যানেলের অ্যাক্সেস লাগবে, এবং সি প্যানেলের ডিএনএস কনফিগারেশন বা ডিএনএস জোন এডিটরে গিয়েই হচ্ছে আপনার এটাকে ভেরিফাই করতে হবে। এছাড়া আপনার ভেরিফাই করার আর কোনো মেথড নাই। কিন্তু ইউআরএল প্রিফিক্সড হতে আপনি ইচ্ছা করলে এখান থেকে একটা কোডটা আপনার থিমের এডিটরে হেড সেগমেন্টে গিয়ে অ্যাড করে দিলে আপনার ওয়েবসাইট ভেরিফাই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডোমেন আর ইউআরএল প্রিফিক্সের মধ্যে পার্থক্য, বেসিক একদম মূল পার্থক্যটা যদি বলি। এছাড়া কাজ একই। আপনার মূলত এখানে আমরা ইন্ডিভিজুয়াল পেজকে এখানে ট্র্যাকিং করার জন্য প্রিফিক্সটা ইউজ করি, ডোমেনে সেটা আমরা পারি না। ডোমেনের টোটাল রুট ডোমেনটাকে আপনাকে দিতে হবে। আপনি ইউআরএল প্রিফিক্স আপনি রুট ডোমেনে দিতে পারেন, আপনি সাব ডোমেন থাকলে সেটাও দিতে পারেন, আপনি যদি কোনো একটা ক্যাটাগরির পেজের জন্য দিতে চান সেটাও দিতে পারেন, কোনো একটা পেজ, কোনো একটা পোস্ট, আপনি ইন্ডিভিজুয়ালি ইউআরএলগুলোকে প্রিফিক্স ইউজ করতে পারেন, ডোমেনে সেটা পারবেন না। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। জি ভাই, তাহলে ভাই লাইক blogger.com থেকে আমি যদি একটা ব্লগ ক্রিয়েট করি, তো সেটা হচ্ছে আমার যদি আমি এখানে সার্চ কনসোলে দিতে চাই, তাহলে হচ্ছে ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে দিতে হবে, প্রিফিক্সের মাধ্যমে দিতে হবে, আপনি ডোমেনের মাধ্যমে পারবেন না। ডোমেনের মাধ্যমে হবে না, না? না। ডোমেন ভেরিফিকেশনটা কিভাবে করব আমরা? এইটাই এখন ডিএনএস করব। এখন আমরা এটাই করব, আমরা এটাই যাচ্ছি। আচ্ছা, তো এইগুলো দুইটার পার্থক্য বা দুইটার অ্যাকচুয়ালি কাজ। এখন আসেন ভেরিফাই করার প্রসিডিউরে। আগে ডোমেন ভেরিফাই করব, তারপর ইউআরএল প্রিফিক্স থ্রুতে ভেরিফাই করব। তো ভেরিফাইয়ের জন্য যেটা করতে হবে, জাস্ট এখন মনে করেন এটা হচ্ছে আমার সি প্যানেল। তো এই সি প্যানেলে আমার তিনটা ওয়েবসাইট চলতেছে, আরেকটা ওয়েবসাইট আরেকটা ভিপিএস হোস্টিং থেকে চলতেছে। তো এখন আমি যদি ডোমেন থ্রুতে আমার সাইটটাকে ভেরিফাই করি, এখন আমি এখান থেকে মনে করেন এই সাইটটা ভেরিফাই করব। এই সাইটটা ভেরিফাই করার ক্ষেত্রে এই হুবহু যেটা কপি করে এখানে যদি দিয়ে দেন, সেই ক্ষেত্রে ডোমেনের ক্ষেত্রে হবে না। ডোমেনের ক্ষেত্রে গুগল সার্চ কনসোল নিজে বুঝে নিবে আপনার এই ডোমেনের এগেনস্টে এসএসএল সার্টিফিকেট আছে কি নাই। দ্যাটস ওয়াই আপনার এই ডোমেনটা জাস্ট উইদাউট HTTP অর HTTPS দিতে হবে, এবং এরপরে যে আরেকটা ফ্রন্ট স্ল্যাশ আসছে, কোনো ধরনের কোনো স্ল্যাশ, কোনো HTTP থাকা যাবে না। ডিরেক্টলি আপনার ডোমেন এর নামটার আর যেটা সেই .com আর .org যেটাই হোক সেটা সহ জাস্ট এইভাবেই দিবেন, দেন এখান থেকে কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এটা আমার অলরেডি ভেরিফাই করা আছে, এটা তো আমি দিতে পারতেছি না। আমি এখানে দিলাম ctg152.com সাপোজ .com অ্যান্ড আমি কন্টিনিউ করলাম। এখানে দেখেন আমার একটাই প্রসিডিউর আসছে, ইনস্ট্রাকশন ফর হচ্ছে NDNS প্রোভাইডার। আপনার এখান থেকে আলাদা কিছু ডোমেন প্রোভাইডার নাম আছে, যেগুলো বেস্ট কিছু ডোমেন প্রোভাইডার আছে। আমরা NDNS যেভাবে সেভাবেই থাকুক, আমার মূল কাজ হচ্ছে এইটাকে ভেরিফাই করতে হবে এই কোডটা থ্রুতে আমার এই ডোমেনটাকে। এটা কোথায় যাব, এখানে বলে দিচ্ছে দেখেন যে সাইন ইন টু ইউর ডোমেন নেম প্রোভাইডার, এক্সাম্পল হিসাবে go.namecheap.com। আপনি যেখান থেকে আপনি ডোমেন নিচ্ছেন, ডোমেন নেম প্রোভাইডার বলতে কিন্তু এই যে কিছুক্ষণ আগে, এখন একটা ডোমেন যখন আপনি বা একটা হোস্টিং যখন আমরা নেই, হোস্টিংয়ের দুইটা প্যানেল ক্রিয়েট হয়। একটা হচ্ছে সি প্যানেল, এই যে এটা যেখানে আমরা আসছি, এটা সি প্যানেল। আর এই সি প্যানেলটাকে কেনার জন্য বা এই যে ডোমেনগুলো ছিল, এই যে ডোমেনগুলো আমি কিনেছি, এটার জন্য আমার একটা নেমচিপে একটা অ্যাকাউন্টই ছিল, ঠিক আছে? যে অ্যাকাউন্ট থ্রুতে আমি এটাকে এগুলোকে কন্ট্রোল করতে পারতেছিলাম। আমি যদি একটু ড্যাশবোর্ডে আসি, প্যানেল কিন্তু দুইটা। একটা হচ্ছে আমার নেমচিপের এই একটা প্যানেল যেখানে আমার সবগুলো ডোমেন এখানে হোস্টিং সহ আছে, আর এটা হচ্ছে আমার সি প্যানেল। তো দুইটা প্যানেল। এখানে বলতেছে যে আপনার ডিএনএস নেম প্রোভাইডার, যেটা ডোমেন নেম প্রোভাইডার, যে ওইখানে যাওয়ার জন্য। তো ডোমেন নেম প্রোভাইডার কথার মধ্যে একটা পার্থক্য আছে, এখানে একটা দুই ধরনের কথা আসে। এখন মনে করেন যে আপনার ডোমেনটা নিচ্ছেন নেমচিপ থেকে, ফাইন, এই যে নেমচিপ থেকে আমার ডোমেন নেওয়া আছে, ভালো কথা। কিন্তু আপনার হোস্টিংটা নেমচিপ থেকে না, হোস্টিংটা আপনি অন্য একটা কোম্পানির থেকে ইউজ করতেছেন। মূল কাজটা কিন্তু আমার হোস্টিংয়ে, আর হোস্টিং থ্রুতে যেটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে সি প্যানেল। মূল কাজটা আমার সি প্যানেলে। দ্যাট মিনস আপনার সি প্যানেলটা যেই প্রোভাইডার থেকে চলতেছে বা আপনার সি প্যানেলের যে অ্যাক্সেস, আপনি মূলত সি প্যানেলে যাবেন। এখানে কথা দুই রকম আসে।
যে আপনি ডোমেন নেম প্রোভাইডারে যান, ডোমেন নেম প্রোভাইডার নেম চিপে আমি এসে কই ইউজ করবো? আমার ডোমেন নেমে এসে তো আমার ইউজ করার কিছু নাই এখানে। ডোমেন নেমে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে নেম সার্ভার। নেম সার্ভার হচ্ছে এই যে সি প্যানেলটা ক্রিয়েট করা হয়েছে যে হোস্টিং সার্ভার থেকে, এই সার্ভারের একটা আলাদা নেম সার্ভার থাকে। নেম সার্ভারটা হচ্ছে আপনার ডোমেনের সাথে অ্যাড করতে হয়। আর এই যে ভেরিফাইয়ের ক্ষেত্রে যে কোডটা আছে এটা আমার এই সি প্যানেলে এসে, দ্যাট মিনস যার কাছ থেকে আমি হোস্টিং ইউজ করতেছি তার প্যানেলে এসে এটা আমাকে এটা ইউজ করতে হবে। তো আমার এখানে এই কোডটা পাইলাম, ফাইন। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে, যেহেতু আমাকে কপি করতে বলছে টিএক্সটি রেকর্ডে এবং ডিএনএস কনফিগারেশনে করতে বলছে এবং এই নামে অ্যাড করতে বলছে citizen152.com। সি প্যানেলে লগ ইন করেন। সি প্যানেলে লগ ইন করার পরে একটু খুঁজে বের করেন ডোমেনের মধ্যে জোন এডিটর বা ডিএনএস যেটা আছে, ঠিক আছে? লোগো থাকবে ডিএনএস আর হচ্ছে জোন এডিটর। এটা এক এক জায়গায় থাকতে পারে, একটু খুঁজে দেখবেন কোথায় আছে। তো জোন এডিটরে ক্লিক করি। জোন এডিটরে ক্লিক করার পরে আপনার যতগুলো ডোমেন এখানে থাকবে অ্যাড করা, সেগুলো অ্যাড অন ডোমেন থ্রুতে হোক বা আপনার প্রাইমারি ডোমেন থ্রুতে হোক, যে ডোমেনটা থাকবে ডোমেনটা এইভাবে পেয়ে যাবেন, লিস্টগুলো পাবেন আপনার যেটাই ডোমেন হোক না কেন। এইখান থেকে ডিরেক্টলি আপনার যে ডোমেনটা, ধরেন আমার যদি এই ডোমেনটা হয় যেটা আমি এখানে দিচ্ছি অ্যাড করার জন্য সাপোজ, তো এটা আমার এই ডোমেনটা, সো এই যে ডোমেনটা থাকবে এই ডোমেনে ডিরেক্টলি ম্যানেজে চলে আসবো। তো এখানে ম্যানেজে আসার পর এখানে আর কোথাও হাত দেওয়া দরকার নেই। এখানে যেগুলো যে ফাইলগুলো যে ব্যবস্থা থাকুক এখানে হাত দেওয়া দরকার নেই। এই যে এখানে অ্যাড রেকর্ড অপশনটা আছে, অ্যাড রেকর্ডে ক্লিক করলাম। অ্যাড রেকর্ডে ক্লিক করার পর এখানে আসতে হচ্ছে ভ্যালিড জোন নেম, ভ্যালিড জোন নেম। তো এইখানে জোন নেমটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার জোন নেম। এটাকে কপি করে পেস্ট করে দিলাম, ফাইন। আমার এই কোডটাকে হচ্ছে আমাকে বসাতে হবে। সো কোডটা কপি করলাম এবং এখানে বলছে দেখেন কপি দ্য টিএক্সটি রেকর্ড, টিএক্সটিতে রেকর্ড করতে বলতেছে। সো এই যে টাইপ আছে, টাইপ হচ্ছে এই টাইপটাকে আমরাকে টিএক্সটি করে দিব। এখানে টিএক্সটি করে দেওয়ার পর আমার যে কোডটা ছিল এই কোডটা এখানে টিএক্সটিতে এখানে পেস্ট করে দিয়ে অ্যাড রেকর্ডে ক্লিক করব। অ্যাড রেকর্ডে ক্লিক করার পর অটোমেটিক্যালি এখানে এই আশেপাশে হচ্ছে এখানে বা যেখানে হোক উপরের সেগমেন্টে এই যে কোনো একটা জায়গাতে সাকসেসফুলি অ্যাডেড কথাটা লেখা উঠবে আপনার। এবং সাকসেসফুলি অ্যাডেড কথাটা লেখার পর আমি এটা ক্যান্সেল করলাম, একটা রিলোড দেন। রিলোড দেওয়ার পর নিচের দিকে, একদমই নিচের দিকে দেখবেন যে এই যে আপনার টিএক্সটি রেকর্ডের মধ্যে গুগলের যে ভেরিফাই কোডটা ছিল এই কোডটা এখানে সাবমিট হয়ে গেছে বা চলে আসছে। এইটা যখন আপনি কনফার্ম হবেন যে এখানে অ্যাড হয়েছে, তখনই আপনি এসে এখানে ভেরিফাই ক্লিক করবেন। আচ্ছা, এখন একটা ব্যাপার এখানে আছে, যেমন আমি এখানে স্ক্রল করলাম, স্ক্রল করে পেয়ে গেলাম এখানে। কারণ আপনি অ্যাড করছেন, উপরে লেখা আসছে এখানে সাকসেসফুলি অ্যাডেড, বাট স্ক্রল করে দেখতেছেন এখানে নাই। এখানে 2-3 বার আপনি কি বলে এটাকে রিলোড দিয়েছেন বা 2বার করে সেভ দিয়েছেন, বাট এখানে পাচ্ছেন না। যদি না পান, এই যে টিএক্সটি এখানে ফিল্টারের অপশন আছে, ফিল্টার থেকে টিএক্সটি এর মধ্যে ক্লিক করে দেখবেন যে অ্যাকচুয়ালি পান কিনা। যেমন এখানে আমার এটা আছে, পাচ্ছি। আমি একটু এটা কেন দেখালাম, এটার যদি একটু আসল উদ্দেশ্য দেখায়, যেমন আমি এই ডোমেনটাতে একটা আসি, আমি কালকে রাত্রে প্রবলেমটা পাইছি বিধায় বলি। আমার এইখানে যদি আসি, দেখেন কোথাও গুগলের সার্ভারটার যে কোডটা নাই এই ডোমেনটার ক্ষেত্রে। আমি যে alkalinebattery.com আসছি, যে alkalinebattery.com টাইপ টিএক্সটির মধ্যে যে যতগুলো আছে দেখেন গুগলের যে ভেরিফিকেশন কোডটা নাই, এখানে দেখাচ্ছে না আমার সি প্যানেলের, কোথাও নাই। একটু যদি খেয়াল করেন কোথাও নাই। এই যে সবগুলো সব টিএক্সটি ফরম্যাট, এই যে টিএক্সটি ফরম্যাট, এই যে এটাও টিএক্সটি ফরম্যাট, এটা পাথ, এটা টিএক্সটি ফরম্যাট, এটা না, একটা টিএক্সটি ফরম্যাট। এই টিএক্সটি ফরম্যাটগুলোর মধ্যে আমার কোডটা নাই। কিন্তু আমি যদি এখান থেকে নর্মালি টিএক্সটিতে ক্লিক করি, আমার নিচের দিকে দেখেন এই যে গুগলের alkalinebattery.com আমার গুগলের কোডটা আছে। সো যদি না পান ওইখানে, যেমন আগের ডোমেনে রিলোড দিয়ে নিচের দিকে আসার পরে আমি পেয়ে গেছি এভাবে, বাট এইটার মধ্যে অলের থেকে আমি পাই নাই, আমি আলাদা করে ফিল্টার টিএক্সটিতে আসতে হয়েছে। যদি না পান এভাবে এসে দেখবেন যে এখানে আছে কিনা। তো এটা কনফার্ম হওয়ার পরেই হচ্ছে আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন। এখন ভেরিফাইয়ের আরেকটা উপায় আছে। এখন মনে করেন কিছু ক্লায়েন্ট আছে এরকম যে এই সাইটটা এই হোস্টিং থেকে চলতেছে, খুবই ভালো কথা, হোস্টিং আমার এটাই, আর এই হোস্টিংয়ের একটা নেম সার্ভার আছে, এটাও ভালো কথা, কিন্তু এই হোস্টিংটাকে আমি প্রক্সি করে ফেলি। প্রক্সি করা যায়,
প্রক্সি বলতে আমি এটাকে ক্লাউড ফ্লায়ার থ্রুতে চালাবো। আমি এইটার যে নেম সার্ভার, এই নেম সার্ভারে চালাবো না, আমি এটাকে ক্লাউড ফ্লায়ার থ্রুতে চালাবো। তো ক্লাউড ফ্লায়ার থ্রুতে যখন একটা ওয়েবসাইটকে যদি রান করতে হয় বা চালাতে হয়, ওই ক্লাউড ফ্লায়ারের মধ্যেও ডিএনএস কনফিগারেশনের একটা ইস্যু থাকে, যে ইস্যুটার কারণে ওইখানে যদি আপনার এই যে কোডটা আছে, আমরা যে কোডটা পাইলাম, এই কোড এখানে যে হোস্টিংয়ের যে ডিএনএস এর মধ্যে যে আমরা যে কোডটা অ্যাড করলাম ভেরিফিকেশনের জন্য, এই কোড আর ক্লাউড ফ্লায়ারের কোড যদি সিমিলার না হয়, সে কিন্তু এই ওয়েবসাইট যখন আপনি ভেরিফাই ক্লিক করবেন কখনোই ভেরিফাই আসবে না। যে প্রবলেমটা আসবে সেটা হচ্ছে এরকম, ওনারশিপ ভেরিফিকেশন ফেইলড, এইভাবে আসবে। ঠিক আছে, তো আমি দেখাই ক্লাউড ফ্লায়ারে যাই। যদি কারো ওয়েবসাইট, কোনো ক্লায়েন্টের বা আপনাদের ওয়েবসাইট যদি কাজ করতে গিয়ে দেখেন হচ্ছে না, সেক্ষেত্রে ক্লাউড ফ্লায়ার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে সাইটকে ক্লাউড ফ্লায়ারে আছে কিনা। ভাইয়া ক্লাউড ফায়ারের কাজটা আসলে কি, মানে এটা ক্লাউড ফ্লায়ারের বুঝতেছি না। কাজটা হচ্ছে যে অনেক ওয়েবসাইট লোডিংয়ের ক্ষেত্রে একটা ওয়েবসাইট স্পিডের দিকে যদি চিন্তা করেন, লোডিং স্পিডের দিকে কথা যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে অনেকগুলো ইস্যুস কাজ করে। কি কি ইস্যুস কাজ করে? আপনি যদি কোয়েশ্চেনে আসছেন, আমি একটু দিক থেকে ঘুরে আসবো, যদি বলেন টাইম লাগবে একটু, যদি ঘুরে আসি আর কি, যাই আমি একটু ঘুরেই আসি, দেখায় নিয়ে আসি ক্লাউড ফ্লায়ারের কাজটা কি। এই হচ্ছে আমার ওয়েবসাইটের টোটাল স্পিডের অবস্থা। হ্যাঁ, আমার ওয়েবসাইটের স্পিড, টোটাল ওয়েবসাইট লোড হতে সময় লাগতেছে হচ্ছে 1.18 সেকেন্ড। আমার এই ওয়েবসাইটটা 1.18 সেকেন্ডে লোড হচ্ছে। আচ্ছা, এই লোডিংয়ের ইস্যুটা ক্লাউড ফ্লায়ার অনেকটা রিডিউস করে। এখন আপনার হোস্টিংটা মনে করেন, এই হোস্টিংটা আপনি নিছেন যে সার্ভার থেকে চলতেছে, সার্ভারটা অনেক দূরে, বা হচ্ছে এই হোস্টিংয়ের সার্ভিসটা বা প্রত্যেকটা ডোমেন থ্রুতে বা ইউআরএল এর জন্য একটা করে সিডিএন ইউজ করা হয়, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সিডিএন ইউজ করা হয়। সিডিএন আবার হচ্ছে সব ধরনের সার্ভার ইস্যু করে না, কিন্তু এই ক্লাউড ফ্লায়ার হচ্ছে আপনাকে ফ্রিতে সিডিএন দেয়। সিডিএনটা আপনাকে অনেকটা বেশি হেল্প করে এই সাইডের স্পিডকে অ্যাভয়েড করে ফেলার জন্য, ঠিকঠাক মতো অপটিমাইজ করার জন্য। আমি যদি এখানে পারফরমেন্সের কথা বলি, টোটাল দেখেন এখন পর্যন্ত যে অবস্থার মধ্যে আছে, সিডিএন এই যে সিএসএস গুলোকে মিনিফাই করা, অতিরিক্ত জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো থাকে, কিছু লেজি লোড ইমেজ থাকে। লেজি লোড ইমেজ বলতে ইমেজের সাইজ অনেক বড়, যে অবশ্যই যখন একটা ইমেজের সাইজ বেশি বড় হবে তখন ওই পেজটা লোড হতে বেশি সময় লাগবে। এইগুলাকে মিনিফাই করে দেয় হচ্ছে ক্লাউড ফ্লায়ার। আমি যদি ডিরেক্টলি একটু এইখানে alkalinebattery.com-এ আসি, এখানে দেখেন আমার টোটাল, আমার ওয়েবসাইটের স্পিড, আমার ক্যাচিং, আমার এখানে আমি ইচ্ছা করলে রুলস ক্রিয়েট করে দিতে পারি কীভাবে হচ্ছে। আর এসএসএল এর একটা ইস্যু যেটা আছে, যে একটা ডোমেনের এসএসএল পাওয়া যায় না, ক্লাউড ফ্লায়ার থেকে আপনি লাইফ টাইম ফ্রিতে এসএসএল পাবেন। এইটা একটা ইস্যু। আপনি এখানে দেখতে পারবেন যে কী পরিমাণ আপনার রিকোয়েস্ট যাচ্ছে, আপনার কী পরিমাণ তারা কেস করে দিচ্ছে, টোটাল ডেটা কতটুকু সেভ করছে, তারা সার্ভ করছে, টোটাল কত এমবি ডাটা ক্যাশ করে দিচ্ছে, সে সবগুলো ক্যাশ ডাটাগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর আমরা যেটা ডিএনএসের যে ব্যাপারটা আসছিলাম, আমাকে একটু ডিএনএসে আসি। একটা সাইটকে যখন অ্যাড করা হয় ইয়েতে ক্লাউড ফ্লায়ারের মধ্যে, তখন এই দেখেন আমার এই যে নেম সার্ভার যেটা ছিল cPanel-এর, এই যে এটা এখানে যা যা ছিল alkalinebattery.com-এর, আমি অলে আসি একটু, যেখানে যে সকল সবগুলো ডেটা ছিল সবগুলো দেখেন আমার এখানে আছে, এবং এগুলো সবগুলো কি করা, প্রক্সি করা আছে। প্রক্সি বলতে আমার একজন ইউজার যদি আমার সাইটে ভিজিট করতে আসে, এই সাইটটা আগে ক্লাউড ফ্লায়ার থ্রুতে লোড হয়ে, ক্লাউড ফ্লায়ার করবে কি, আমার এই প্যানেলে, এই যে হোস্টিং প্যানেলে বা এখানে এই যে আমার cPanel-এর যে ফাইলগুলো আছে, এই সকল ফাইলগুলোকে লোডিং করে আমার ইউজারের সামনে দিবে। ঠিক আছে, এইখানে এসে দেখেন, আমি যদি এইটা হচ্ছে দেখেন, আর নেমশিপ আমি যখন ক্লাউড ফ্লায়ারের সাথে যখন একটা সাইটকে অ্যাড করি, তখন একটা আলাদা নেম সার্ভার ক্লাউড হোস্ট হচ্ছে বা ক্লাউড ফ্লায়ার হচ্ছে প্রোভাইড করে। এইটাকে তখন হচ্ছে আমাদের ডোমেনের মধ্যে নেম সার্ভারে অ্যাড করতে হয়। আমি যদি একটু এইখানে দেখি, এইখানে দেখেন এই যে গুগল ভেরিফাই সাইটের একটা ভেরিফিকেশন কোড আছে, আমি যে ক্লিক করি, এই যে কোড, এই কোডটা এইখানে যে ডিএনএস এর যদি আপনার একই সাইট যদি ক্লাউড ফ্লায়ার এবং হোস্টিং দুটোর সাথে অ্যাটাচড করা থাকে, সেই ক্ষেত্রে আপনার এই যে এখানে আপনার যে ভেরিফিকেশন কোড যেটা থাকবে গুগলের, এইটা
এই কোড, এখানের কোড আর এইখানের কোডটা সেম হইতে হবে। যদি সেম না হয় সেই ক্ষেত্রে এখানে আপনার সাইট ভেরিফাই হবে না। আমি দুইটাই দেখাই দিলাম, অনেক সময় ক্লায়েন্টের এটা থাকে। বলেন। হ্যাঁ, মানে আপনি যে প্রসেসটা দেখাইলেন সেটা হচ্ছে যদি ক্লাউডফায়ারের সাইটটা যে হচ্ছে মানে মডিফাই যে ব্যাপারগুলো আছে ওটা করা থাকে তাহলে হচ্ছে এভাবে করতে হয়, আর আদারওয়াইজ ওইভাবে হয়ে যায়। তা না, হ্যাঁ, আদারওয়াইজ জাস্ট সি প্যানেল থেকে করে নিলেই হয়ে যাচ্ছে যদি থাকে এখানে। হ্যাঁ, কারণ এখন বর্তমানে অনেকেই ক্লাউড ফ্লেয়ারের সাথে ওয়েবসাইটকে হোস্ট করায় দিচ্ছে, তো ভাই ইস্যুটা এটা কি আসতেই ফ্রি পারে। টোটাল? এটা ফ্রিতে, ফ্রি পেইড দুইটাই আছে এর ভার্সন। এই ফ্রিতে আমি যেগুলো সবগুলো ফ্রিতেই ফ্রিতে। আমাদের হ্যাঁ, সবগুলো ফ্রিতে আছে। এগুলো কি হচ্ছে ভাই আপনি প্রক্সি করে নিছেন, এই যে এখানে যে হ্যাঁ, প্রক্সি দেখাচ্ছে? এগুলো প্রক্সিট করে নিতে হয় বলতে এখানে যখন আমরা একটা সাইটকে অ্যাড করব, যখন আমরা একটা সাইটকে অ্যাড করতে যাব, অটোমেটিক্যালি যখন সাইটের নাম দেবেন সে অটোমেটিক আপনার এই যে হোস্টিংয়ের যেই যত কিছু আছে সবার সাথে অটোমেটিক প্রক্সি করে নিবে। আপনি শুধুমাত্র এগুলোকে অ্যালাউ করে কিছু কনফিগারেশন আছে, কনফিগারেশনগুলোকে সেট আপ করে নেবেন। ক্লাউড ফ্লেয়ারে কীভাবে একটা ওয়েবসাইটকে অ্যাড করতে হয় ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, একটু দেখেন, অনেক ইজি ভাই টিউটোরিয়াল আছে। বেসিক্যালি এটার পারপাস হচ্ছে স্পিডটা বাড়ায় দিচ্ছে সাইডে। স্পিডটা বাড়াচ্ছে, আমার ফায়ারওয়াল দিচ্ছে, অ্যাটাকারদের ডিডোজ অ্যাটাক বা হ্যাকারদের অ্যাটাক থেকে আমার সাইটকে ঠিকঠাক করার জন্য আমার ওয়েবসাইটে স্পিড করতেছে, আমার ওয়েবসাইটে যে আনইউজড ফাইলগুলো আছে জাভাস্ক্রিপ্ট সিএস এগুলোকে মিনিফাই করে দিচ্ছে। হ্যাঁ, ইউজারের সাইটে একটা কুকিজ ধরে রাখতেছে, যে কারণে আমার ওয়েবসাইটকে ফার্স্ট লোডিংয়ের জন্য হেল্প করতেছে। এই প্রত্যেকটা কাজই হচ্ছে ক্লাউড ফ্লেয়ার করে। এখানে প্রত্যেকটা অপশন আছে, যে ফায়ারওয়াল, এক্সেস, স্প্রিড, ক্যাশিং, ওয়ার্কার রুলস, নেটওয়ার্ক ট্রাফিক, কেমন আছে, স্ট্রিম, এগুলো একটু একটু ঘাটলে ইন ডিটেলসলি আর একটু পেয়ে যাবেন এখানে। এটা প্রিমিয়াম ভার্সন আছে, সমস্যা নেই, এটা দেখতে পারেন। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে এটা গেল হচ্ছে আমার এখানে সব কিছু কনফার্ম হয়ে যাওয়ার পরে আমি এটার প্রপার্টিটা রিমুভ করি এখন এখানে। যদি যেমন আমার এটা ধরেন এখানে সি প্যানেলে অ্যাড করা আছে, রাইট? আমি যদি এখন এটাকে আমি আমার যে মেন যে সাইটটা ছিল এই সাইটটাকে যদি এখন এখানে দেই, যেহেতু আমি অ্যাড করেছি, তাহলে ব্যাপারটা যেভাবে আসবে, ওখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে, এখানে অ্যাড করা হয়ে যাওয়ার পরে সি প্যানেলে আপনি দেওয়ার পর এরকম ভেরিফাই চলে আসবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি ডিরেক্টলি গো টু প্রপার্টি দিয়ে দেন, আমার স্যার ভেরিফাইড, এইভাবেই আসবে ডিরেক্টলি যে প্রসেসিং ডাটা চেক অ্যাগেন ইন এ ডেজ অর সো। এখানে একটা সাইটকে ভেরিফাই করার পর মিনিমাম অন উইকের মতো টাইম লাগে। আমি গতকালকে রাত্রে এটাকে ভেরিফাই করছি এখানে, তো এক সপ্তাহের মতো সময় লাগে। এক সপ্তাহ পরে হচ্ছে আপনি এখানে এসে দেখতে পারবেন। আচ্ছা, এখন এই সার্চ কনসোলে ভেরিফাই করার পরে আমার কাজ শেষ না, এটা গেল ভেরিফাই করার পর আমাদের ওয়েবসাইটের এগেনস্টে একটা করে সাইট ম্যাপ আর রোবোট.txt ফাইল জেনারেট হয়। এটা আমি দেখাইছিলাম, সাইট ম্যাপ আর রোবোট.txt ফাইল। সাইট ম্যাপ দেখতে গেলে একটা আমাদের মূল যে ওয়েবসাইটের শেষে যদি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের হয় এবং ওয়েবসাইটে আপনি ইয়োস্ট এসইও প্লাগইন ইউজ করেন এবং ইয়োস্ট এসইও প্লাগইন থ্রোতে যদি আপনার সাইট ম্যাপ ক্রিয়েট করা থাকে, সেই ক্ষেত্রে আপনার প্যারামিটার হচ্ছে সাইট ম্যাপ। আগে ছিল যেটা সাইট ম্যাপ ডট এক্সএমএল, আগে এটাই ছিল ইউআরএল, বাট এখন ইয়োস্ট এসইও চেঞ্জ করেছে, এটাতে আর আসে না। এখন হচ্ছে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, এটা হচ্ছে এখন ইউআরএল বা প্যারামিটার। এন্টার দেই, আমার দেখেন এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট করছে কিসে, ইয়োস্ট এসইও প্লাগইন থ্রুতে জেনারেট করা হয়েছে সাইট ম্যাপটা। এই সাইট ম্যাপের যে ইউআরএলটা আছে, এই যে এই ইউআরএলটাকে কপি করে নিয়ে এখানে সাইট ভেরিফাই হয়ে যাওয়ার পর এই যে সাইট ম্যাপ কভারেজ ইন্ডেক্সের মধ্যে সাইট ম্যাপ আছে, সাইট ম্যাপে যাই এবং এইখানে এই যে আমি দেখেন অলরেডি একটা সাইট ম্যাপ, আমার যে সাইট ম্যাপটা ছিল আমার এই যে সাইট ম্যাপটা এখানে পেস্ট করে দিয়ে সাবমিট করে দেন। সাবমিট করার সাথে সাথেই স্ট্যাটাসটা সাকসেস আসবে। আর এখানে ডিসকভার ইউআরএল হচ্ছে আপনার কতগুলো ইউআরএল গুগলে ইন্ডেক্স হয়েছে সেটার রিপোর্ট দেখাচ্ছে। এটা সাথে সাথে দেখাবে না, ঘন্টাখানেকের মতো সময় লাগে। 2-1 ঘন্টা পরে এসে যখন আপনি আবার ভিজিট করবেন তখন দেখবেন যে আপনার ওয়েবসাইটে যতগুলা ইউআরএল ছিল বা আছে, পেজ, পোস্ট যা যা আছে সবগুলো এখানে ক্রাউল করে নিচ্ছে। বাট ডেফিনেটলি স্ট্যাটাস সাকসেস হতে হবে। সাকসেস ছাড়া আরেকটা টাইপ আসে, সেটা হচ্ছে কুড নট ফেচ। আমি যদি একটু ডিরেক্টলি দেই, দেখেন, দেখতে চাই একটু আছে কিনা। সাইটম্যাপ ডট এক্সএমএল আমি যদি সাবমিট করি, এই যে দেখেন দিলাম, কি আসছে, কুড নট ফেচ। যদি কুড নট ফেচ আসে সেক্ষেত্রে এইরকম ইউআরএল দিচ্ছেন আপনি, যেটা ইয়োস্ট এসইও প্লাগইন থ্রুতে আপনার সাইট ম্যাপ রেডি হয়েছে এবং আপনি যে ইউআরএলটা সাইট ম্যাপে পাইছেন, এই যে দেখতেছেন এই ইউআরএলটা ক্রিয়েট হয়েছে, এটাকেই দিচ্ছেন এনে, বাট কুড নট ফেচ আসছে।
একটু ওয়েট করেন, দেখেন যদি না আসে কেটে আবার দেন। বাট কুড নট ফেচ আসা যাবে না, মার্কস ডেফিনেটলি সাকসেস হইতে হবে। কুড নট ফেচ আসলে এটাকে ডিলিট করে দেন। হ্যাঁ, কীভাবে ডিলিট করবেন? যে সাইট ম্যাপ আসে, যে সাইট ম্যাপটা আপনি ডিলিট করতে যান, ক্লিক করেন সাইট ম্যাপে, ক্লিক করার পর এইটাও নিয়ে নিছে অটোমেটিক্যালি, এই সাইট ম্যাপটাও নিয়ে নিছে মনে হচ্ছে, দেখি একটা রিলোড দেই। হ্যাঁ, এইটাও নিয়ে নিছে আমার। কুড নট ফেচ যদি আসে একটু সময় লাগতে পারে, নিয়ে নিছে। আচ্ছা, এটা আমার দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিই। এখান থেকে আসলাম সাইট ম্যাপের মধ্যে, এসে এই 3 ডট থেকে যে রিমুভ সাইট ম্যাপের মধ্যে এই যে সাইট ম্যাপটা রিমুভ করে দিলাম। শেষ, আমার সাইট ম্যাপ এটা রিমুভ হয়ে গেল। সাইট ম্যাপের এখানে একটা, আপনি ইচ্ছা করলে একটাও রাখতে পারেন, ইচ্ছা করলে আপনি অল্টারনেটিভ বা মাল্টিপল সাইট ম্যাপও রাখতে পারেন। কীরকম? যেমন আমার মেইন সাইট ম্যাপ হচ্ছে এইটা, এই সাইট ম্যাপের এগেনস্টে হচ্ছে আমার পোস্টের সাইট ম্যাপ, যে আমার ওয়েবসাইটে যতগুলো পোস্ট হচ্ছে পোস্টের জন্য এইটা, আমার যতগুলো পেজ আছে তার জন্য এইটা, আমার পোর্টফোলিও, গ্যালারি বা ফটো যেগুলো যেখানে আছে এটা, আমার ওয়েবসাইটে যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিগুলোর জন্য সাইট ম্যাপ, আমার সাইটে যারা লেখালেখি করতেছে অথরের জন্য একটা বায়োগ্রাফি সাইট ম্যাপ, সবই আছে। আপনি যদি চান যে পোস্টের যে সাইট ম্যাপ, এই ইউআরএল এটাকে আলাদা করে এখানে দিয়ে রাখতে হবে, এবং যতগুলো পোস্ট আছে এগুলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে ইন্ডেক্স করুন, সেটার জন্য এইটাকে নিয়ে কপি করে আপনি এখানে পেস্ট দেন পোস্ট সাইট ম্যাপ, এখানে দেখেন সাকসেস হয়ে গেছে, এবং একটা ইউআরএল আছে, আমার একটাই পোস্ট আছে সাইটে, এসে একটাই ইউআরএল ইন্ডেক্স করছে। এভাবে ইন্ডিভিজুয়াল আপনি দিতে পারেন, তাতে কোনো দরকার হয় না। বিশেষ করে এইটা যে মূল যে ইউআরএলটা ক্রিয়েট হয়েছে এইটাই এনাফ ফাইনাল, এবং এটার এগেনস্টে যতগুলো ডোমেন আছে সবগুলো, যেমন দেখেন এটা যে 11টা আছে মেইন ইউআরএল সাইট ম্যাপের, আসলাম এই যে আমার অথরের সাইট ম্যাপ, ক্যাটাগরি, পেজ, পোস্ট, গ্যালারি, পোর্টফোলিও যেগুলো ছিল সবগুলোকেই একসাথে অ্যাট এ টাইম রিড করতে পারতেছে। ঠিক আছে, সো অ্যাটাচ করলে আলাদা দরকার হয় না। তারপর অনেকে দিয়ে রাখে, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি মনে হয় যে দিয়ে রাখবেন, সেক্ষেত্রে আপনি দিয়ে রাখতে পারেন, তাতে বিধিনিষেধ কিছু নাই। বেসিক্যালি প্রথমত সার্চ কনসোল এতটুকুই কাজ, ভেরিফাই, তারপর হচ্ছে সাইট ম্যাপ জেনারেট করে সাইট ম্যাপটাকে এখানে ইন্ডেক্স করে সাকসেস করা। তারপর অন্য হিসাবে যাবো, আগে কোয়েশ্চেন নিয়ে নিই, বলেন। ভাইয়া সাইট ম্যাপের ক্ষেত্রে হচ্ছে ভাই XML sitemap.com বা হচ্ছে ইন জেনারেলি হচ্ছে ভাই লাইক যদি ওয়ার্ডপ্রেসের না হয়, USTC আমি ইউজ না করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে জেনারেলি সাইট ম্যাপটা কিভাবে যাবে? আচ্ছা, এটা গেল আরেকটা। আচ্ছা সজীব ভাই বলেন। আচ্ছা সজীব ভাই, সাইট ম্যাপ জিনিসটা কি, আর গুগল কনসেপ্ট, মানে গুগল কনসেপ্ট সাইট ম্যাপটা এক্সিস্ট কেন করতে হবে? মানে গুগল সার্চ কনসোল আমাকে কেন সাইট ম্যাপ ভেরিফাই করতে হবে, দিতে হবে? হ্যাঁ, আচ্ছা সাইট ম্যাপ আচ্ছা, আপনি আমার বাড়িতে আমাকে দাওয়াত দিচ্ছেন, বললেন যে রবিন ভাই আপনি আমার বাড়িতে আসবেন, আপনার দাওয়াত, এবং আপনি আমার কাছে শর্ত রাখছেন কি জানেন? শর্ত রাখছেন আপনি আমার বাড়িতে আসবেন, ঠিক আছে, বাড়িতে এসে আপনি শুধু আমার ড্রয়িং রুমেই বসতে পারবেন, আপনি আমার বেডরুমে যেতে পারবেন না, আপনি ড্রয়িং রুম থেকে বসে চা নাস্তা খেয়ে চলে আসবেন। আপনি খুব সুন্দর করে আপনার বাসায় গিয়ে কী করতে পারবো সেটাও বলে দিয়েছেন, আপনার বাড়িতে যাওয়ার অনুমতিও দিয়েছেন। কিভাবে যাব সেটা রাস্তা আমাকে বলেন নাই, এখন আমি যাবো কেন? গুগলের একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ হচ্ছে আমার ওয়েবসাইটে গুগল এর যে বটগুলো আসবে, এই বট আসার রাস্তা বা রোবটস আসার রাস্তা হচ্ছে আমার এই সাইট ম্যাপ। এই যে সাইট ম্যাপটা ক্রিয়েট হয়েছে, এই সাইট ম্যাপ থ্রুতে বোঝানো হচ্ছে এখানে আমার পোস্টগুলো আছে, এখান থেকে আমার পোস্টগুলোকে ক্রাউল করে নিয়ে যান, এখানে আমার পেজ আছে, পেজগুলোকে ক্রাউল করে নিয়ে যান। গুগলের বট যখন আমাদের সাইটে আসে তখন এই রাস্তাটা ধরে আসে, এবং রাস্তা ধরে এসে এই যে রাস্তা ঘরের, এটা হচ্ছে আমার বাড়িতে আসার রাস্তা, আর আমার বাড়িতে এইগুলো কতগুলো রুম আছে, এই রুমের মধ্যে কিছু আসবাবপত্র আছে যেগুলোকে একটা একটা ইউআরএল ধরে ধরে গুগলের বট হচ্ছে ক্রাউল করে নিয়ে চলে যাবে, নিয়ে তার সার্ভার ইন্ডেক্স করবে। বুঝতে পারছেন সাইট ম্যাপ কেন দরকার, সজীব ভাই? আচ্ছা যাচ্ছি এখন ওয়েবসাইট, না হয় যেটা নাদিম ভাইয়ের কোয়েশ্চেন ছিল যে এটা আমার ওয়ার্ডপ্রেসে আছে, আমার ইউএসটিসিও প্লাগইন ইউজ করছি, অটোমেটিক্যালি জেনারেট হয়েছে। আমি যদি সাইট ম্যাপ আপনার পিএসপিতে সাইট হয়, কাস্টম কোডিংয়ে সাইট ক্রিয়েট করা থাকে, ওইটার সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে ওয়েবসাইট ক্রিয়েট থাকলে, সেই ক্ষেত্রে আমরা সাইট ম্যাপ জেনারেটর xml.generator একটা আছে, আমি দেখাচ্ছি। সাইট ম্যাপ জেনারেটর ক্লিক করি, জেনারেটর ওয়ার্ড এই যে xml sitemap.com, এই সাইটের মাধ্যমে আমরা হচ্ছে সাইট ম্যাপ জেনারেট করি। আমি
আমি যদি এখানে আমার ইউআরএলটা দিয়ে দেই, এটা হচ্ছে মেইন ডোমেন, তো আমার ইউআরএলটাকে জাস্ট দিয়ে দিলাম। এটার জন্য আমি, এটা ধরেন আমার ওয়ার্ডপ্রেসের না, এটা আমার এখন পিএইচপিতে সাইট, তো সাইট ম্যাপ দিলাম অ্যান্ড স্টার্ট করলাম। সবগুলোকে ক্রাউল করে করে সে আমার জন্য সাইট ম্যাপ ক্রিয়েট করতেছে। অথর পেজ যা যা ছিল সবগুলোকে নিচে এই যে ভিউ সাইট ম্যাপ ডিটেল ক্লিক করলাম। এইখানে দেখেন আমার সাইট ম্যাপের যতগুলো ইউআরএল ছিল প্রত্যেকটাকে নিচে, যা যা ছিল প্রত্যেককে নিচে নিয়ে টোটালি আমার এই যে আমার সাইট ম্যাপের ফাইলটাকে দিয়ে দিছে। সাইট ম্যাপের ফাইলটাকে নিলাম, এই হচ্ছে আমার এক্সএমএল সাইট ম্যাপ ফাইল। এটা কোথায় আছে একটু দেখে নিই, দাঁড়ান। আচ্ছা, এই হচ্ছে সাইট ম্যাপের এক্সএমএল ডকুমেন্ট আমার ডাউনলোড হয়েছে, ক্রিয়েট করলাম। এই সাইট ম্যাপটাকে আমাদের এই সি প্যানেলে আসার পর, আমি একটু সি প্যানেল আবার যাই, যদি সাইট যদি আপনাদের পিএইচপিতে হয়, সাইট ম্যাপ জেনারেট করতে হবে, এই সাইট থেকে করলাম, করার পর ফাইলটাকে ডাউনলোড করলাম। আমরা এখান থেকে ওই যে এই যে দেন ওপেন, এই যে দেখেন এটাকে ডাউনলোড করার পর এটাকে হচ্ছে রুট ফোল্ডারে হচ্ছে আমার আপলোড করতে বলতেছে। দেন হচ্ছে আমার সার্চ কি বলে সার্চ কনসোলে দেওয়ার পরে যাওয়ার পরে হচ্ছে সাইট ম্যাপের ইউআরএলটা দিতে বলছে। সাইট ম্যাপের ইউআরএলটা কি সেটা পরে বলবো, যাচ্ছি। আর এখানে কিছু কথা নাই, সব বলা হয়ে গেছে। ভিউ হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপে যদি ক্লিক করি, টোটাল আমার এই যে সাইটটা alkalinebattery.com এর থ্রুতে এই যে আমার সাইট ম্যাপটা থার্ড পার্টি সাইট থেকে এই যে আমার সাইট ম্যাপ ক্রিয়েট হচ্ছে। এখন এই সাইট ম্যাপটাকে এই সি প্যানেলে আসলাম, আসার পর যেটা ডাউনলোড করলাম আর কি, এই যে এখান থেকে যে ডাউনলোড করেছিলাম, যে ডাউনলোড করার পর ফাইলটা ডাউনলোড হইলো, এটাকে ফাইল ম্যানেজারে যাই, সি প্যানেলের ফাইল ম্যানেজার, এবং ফাইল ম্যানেজারের মধ্যে থেকে আপনার ওয়েবসাইটটা যেখানে আছে, যদি আপনার একটা হোস্টিং থেকে একটাই ডোমেন থাকে, সেক্ষেত্রে ডেফিনেটলি সব ফাইল হচ্ছে public_html এর মধ্যে থাকবে। তো public_html এর মধ্যে এই যে এখানে সব ডেটা আছে, ঠিক আছে, এখানে পাবেন। আদারওয়াইজ এখানে এসে আপনাকে হচ্ছে এই যে এক্সএমএল সাইট ম্যাপটাকে এখানে হচ্ছে আপলোড করে দিতে হবে, যেখানে আপলোড করে দিলে হয়ে যাবে। আপলোডটা যদি আমি একটু দেখাই, আমি এখানে করবো না, আমার করা আছে একটা থার্ড পার্টির এক্সএমএল ফাইল, আমি দেখাচ্ছি একটু। এই যে এই একটা ডোমেন যেটা আমার হেলথ সাইটের, এটা আমার ডোমেন। এখানে robot.txt ফাইল আর হচ্ছে সাইট ম্যাপ ফাইল আলাদা করে দেওয়া আছে। আমি যদি এই যে এই ফাইলটা হচ্ছে সেই এক্সএমএল সাইট আমি আলাদা করে রেডি করে রাখছিলাম। আমার এখানে সাইট ম্যাপ দুই রকমের হয়, দেখেন দেখাই, makehealthworld.com sitemap_xml, এটা হচ্ছে ইয়োস্ট হতে সাইট ম্যাপ ক্রিয়েট হচ্ছে। আর যদি আমি sitemap.xml দেই, সরি sitemap, এখানে দেখেন থার্ড পার্টি আরেকটা এক্সএমএল আমার এখানে আছে। এইটাই হচ্ছে সেই থার্ড পার্টি বা থার্ড পার্টির এক্সএমএল ফাইল, যেটা এখান থেকে জেনারেট করা, এবং এই ফাইলটা এখান থেকে আমার ওয়েবসাইটের পিছনে এই sitemap.xml দেওয়ার পর এটা লোড হচ্ছে এই জন্যেই, কারণ আমি এখানে এই যে আমার রুট ডাইরেক্টরিতে সি প্যানেলে এসে সাইট ম্যাপের ফাইলটাকে আপলোড করে দিচ্ছি। এই জাস্ট এই যে আপলোডে ক্লিক করেন, আপলোডে ক্লিক করে ফাইলটাকে সিলেক্ট করে ফাইলটা যেখানে আছে ওইখান থেকে এখানে জাস্ট আপলোড করে দেন। সিম্পল কাহিনী এখানেই শেষ। এখানে হয়ে যাওয়ার পর সিমিলারলি আপনি যদি robot.txt ফাইল জেনারেট করতে চান, robot.txt ফাইল আপনি কাস্টম জেনারেট করে টিএক্সটি ফরম্যাটে, টিএক্সটি ফরম্যাট বলতে এই যে নোটপ্যাড যেটা আছে, নোটপ্যাডে টিএক্সটি ফরম্যাটে বানায় নিয়ে আপনি অ্যাড করে দিবেন হচ্ছে আপনার রুট ডাইরেক্টরিতে। সেক্ষেত্রে আপনার robot.txt ফাইলটাও জেনারেট হবে, কারণ robot.txt ফাইল একটা ওয়েবসাইট যখন নিউ একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, তখন robot.txt ফাইলটা হচ্ছে এগুলো সবই টেকনিক্যাল ইস্যুর কাজ, কিন্তু এরকম থাকে দেখতে, ঠিক আছে। এটা হচ্ছে ডিফল্ট, বাই ডিফল্ট প্রত্যেকটা ওয়েবসাইটে robot.txt ফাইল দেখতে থাকে এরকম। আমি যদি একটু আমার এই সাইটের robot.txt ফাইলটাকে একটু দেখাই, robot.txt ফাইলটাকে এইখানে দেখেন আমার robot.txt ফাইল হচ্ছে এটা। আমি একটু অ্যাডভান্স ওয়েতে বানায় রাখছি আমার জন্য, ঠিক আছে। আমার কোনটা দরকার, এটা হচ্ছে টোটাল কথা হচ্ছে আমি সাইট ম্যাপ থ্রুতে আমার গুগলের বটকে আমার ওয়েবসাইটে আসার নিমন্ত্রণ দিলাম এবং রাস্তা দেখাই দিলাম আমার সাইটে আসার পর আমার সাইট থেকে কী কী নিতে পারবে কী কী নিতে পারবে না সেগুলোর মধ্যে আমি অ্যালাউ আর ডিসঅ্যালাউ করে রাখছি, ঠিক আছে। আমার অ্যাডমিন প্যানেলে যা যা থাকবে কিছু নিতে পারবে না, আমার সিজিআই বিনে যা যা থাকবে এগুলো এটা সি প্যানেলের মধ্যে আছে, নিতে পারবে না। এক্সএমএল আরপিসি এটা সি প্যানেলের কাজ, ইন্ডেক্স ট্যাগ ব্যাক এটা নিতে পারবে না, কোনো কমেন্টের ফিড নিতে পারবে না।
হ্যাঁ, রিকমান্ড থাকলে নিতে পারবে না, এগুলোকে ইন্ডেক্স যেন না করে আমি আলাদা করে কিছু জিনিসকে ইন্ডেক্স করার জন্য বলে দিচ্ছি, বাট ডিফল্ট হিসাবে এরকম থাকে দেখতে। আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে এটাকে এরকম অ্যাডভান্স হতে বানাতে পারেন। বানানোর পরে ডেফিনেটলি হয় আপনি বানানোর পর ডিরেক্টলি রোবট.txt ফাইল এখানে আপলোড করবেন, অথবা রোবট.txt ফাইল যদি এসে দেখেন এখানে আগে থেকে আছে, আপনি বরং এখান থেকে ক্লিক করে এই যে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করে এই যে এডিট, আপনি এখানেই এডিট করে চেঞ্জ করে রেখে দিতে পারেন, চেঞ্জ করে জাস্ট সেভ করে রাখবেন। এই যেখানে টোটাল ফাইলটা আছে আপনার যেভাবে দরকার এখানে টোটাল ফাইলটাকে দিয়ে এই যেখানে সেভ চেঞ্জ আছে সেভ করে দিলে ফাইলটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা কি ম্যানুয়ালি বানাইতে হবে না? এটা ম্যানুয়ালি রোবট.txt আপনার প্রয়োজন অনুসারে আপনার ওয়েবসাইটের মধ্যে রোবটকে কি কি ক্রাউল করতে দিবেন, কি কি ক্রাউল করতে দিবেন না, এটার উপরে ডিপেন্ড করে আপনি ম্যানুয়ালি এটাকে হ্যান্ডমেড করবেন, তারপর হচ্ছে সাবমিট করবেন। বাট ডিফল্ট হিসাবে এরকমই থাকে দেখতে, এই যে এটা ডিফল্ট। তো এই গেল সাইট ম্যাপে। অনেক কথা বলে ফেললাম ওই ডোমেন থ্রোতে যদি বলেন ভেরিফাই করার ইস্যুতে। আচ্ছা, সেটা হচ্ছে ডোমেন থ্রোতে করলাম। আমি যদি আবার অ্যাড প্রপার্টিতে একটু ক্লিক করি, এখানে যখন আপনার যদি আগে থেকেই এখানে প্রপার্টি অ্যাড করা থাকে সেক্ষেত্রে নতুন কোনো প্রপার্টি অ্যাড করতে গেলে এই অ্যাড প্রপার্টিতে ক্লিক করলেই হয়ে যাবে, সিমিলার। সো ডোমেন থ্রোতে গেল। এখন হচ্ছে ইউআরএল প্রিফিক্স। সো আপনি ইউআরএল প্রিফিক্সে যখন কোনো একটা ডোমেনকে অ্যাড করতে যাবেন তখন আপনাকে পুরোটাই দিতে হবে, আপনার সাইট কি HTTP-তে আছে নাকি HTTPS এর লোড হচ্ছে রিডাইরেক্ট করতেছে, হুবহু পুরো ডোমেনটা কি আপনাকে এখানে দিতে হবে। তো ধরেন আমার যদি হয় কিসের CTG on 52 সরি এখন দেখেন এখানে আবার কন্টিনিউ নিতেছে না, কজ অফ আমার এখানে ডেফিনেটলি HTTP আর HTTPS কে মেক শিওর করতে হবে, মেক শিওর করেই হচ্ছে আপনাকে কন্টিনিউ দিয়ে আগাইতে হবে। আমরা যখন এইটার থ্রোতে আমরা যখন ডোমেন থ্রোতে যখন সাইটকে ভেরিফাই করতে গেছি তখন DNS কনফিগারেশন cPanel লাগতেছিল, আমার cPanel-এর হেল্প লাগতেছিল। এখন প্রিফিক্স থ্রোতে যদি করতে যাই কন্টিনিউ করলাম। আচ্ছা, প্রিফিক্সে দেখেন এখন আমাকে ভেরিফাই করার জন্য অনেকগুলো মেথড দিচ্ছে। একটা হচ্ছে HTML ফাইল, একটা হচ্ছে ফাইল HTML ট্যাগ, একটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, একটা হচ্ছে ট্যাগ ম্যানেজার, একটা হচ্ছে ডোমেন নেম প্রোভাইডার। এই ডোমেন নেম প্রোভাইডারটাই হচ্ছে আমার তখন দিয়েছিল ডোমেন থ্রোতে যখন আমরা অ্যাড করেছিলাম, এইটা একটাই মেথড, বাট এখন আমাকে অনেকগুলো মেথড দিচ্ছে। তো আমার এই HTML ফাইলের মেথডটাও দরকার নাই, আমরা ডিরেক্টলি HTML ট্যাগ যেটা আছে এই যে ট্যাগ, এই ট্যাগে আমরা একটা কোড পাচ্ছি। দেখেন এই কোডটাকে কপি করে নিয়ে জাস্ট আপনার ওয়েবসাইট যেটা মূল যে ওয়েবসাইটের মধ্যে আপনারা যান, এখানে এক্সেসে আসার পর অ্যাপিয়ারেন্সের পর হচ্ছে এখান থেকে ডিরেক্টলি থিম এডিটরে চলে আসবেন। এই যে এখানে থিম এডিটর অপশন আছে, থিম এডিটর। আচ্ছা, এই হচ্ছে আমার থিম এডিটরের ফাইল। এই বাম পাশ থেকে আপনার থিমের সবগুলো ফাইল আছে, এখান থেকে খুঁজে বের করেন থিম হেডার কোথায় আছে, থিম হেডার বা header.php কোথাও না কোথাও লেখা থাকবে header.php থিম হেডার। আচ্ছা, এই যে আমার এখানে যে header.php লেখা আছে এটা হচ্ছে থিমের হেড অপশন। ঠিক আছে, থিম হেডারে ক্লিক করলাম ফাইল থেকে, এবং এখানে হচ্ছে আমার হেড সেগমেন্ট ক্লোজ, তারপর হচ্ছে আমার বডি সেগমেন্ট, এই যে বডি শুরু হয়েছে এখান থেকে। ঠিক আছে, তো আমার এখানে কি করতে বলছে, আমার এখানে যেটা করতে বলা হয়েছে সাইট ম্যাপে, এটা হচ্ছে আমার এটাকে কপি করতে হয়, ইট শুড গো ইন দ্য হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। এখানে হচ্ছে এই যে বডি সেকশন আমার শুরু হয়েছে, এই বডি সেকশনে আগে আমাকে দিতে বলছে, তার মানে হেড সেগমেন্টের পরে এই যে হেড ক্লোজ হইলো, হেড ক্লোজের আগে। তাইলে এখন আমার যেটা করণীয় সেটা হচ্ছে এই কোডটাকে জাস্ট কপি করে নিয়ে এই হেড সেগমেন্টের পরে একটা এন্টার দেন, এন্টার দিয়ে কোডটাকে পেস্ট করে দেন। এই যে মেটা নেম গুগলের সাইট ভেরিফিকেশন কোডটাকে পেস্ট করে দিয়ে আপনি সাইটটাকে আপডেট করে দেন। আপডেট করে দেওয়ার পরে আপনি এখানে ভেরিফাই ডান ক্লিক করে দেন, অটোমেটিক্যালি এখানে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে প্রিফিক্সের। এই ক্ষেত্রে এই থ্রোতে আপনি যদি কোনো একটা থার্ড পার্টি ডোমেনের যাতে একটা ডোমেন নিয়ে ইউটিউবের গুগলের blogspot.com উইক্স থেকে যদি একটা সাইট রেডি করতে যাচ্ছেন বা wordpress.com থেকে যখন একটা ওয়েবসাইটকে রেডি চালাবেন, তখন এই প্রসিডিওরে ওয়েবসাইটের থিমের মধ্যে আসেন, থিমের মধ্যে এসে জাস্ট হেডার সেগমেন্টে কোডটাকে বসায় দিয়ে এখান থেকে ফাইলটা আপডেট করে নিয়ে এখানে ডান করেন, আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। দ্যাটস ইট, এতটুকুই সিম্পল কাজ, আর কোনো কাজ নেই। এই হচ্ছে প্রিফিক্স আর ডোমেন থ্রোতে হচ্ছে একটা সাইটকে ভেরিফাই করার ইস্যুস। কারো কোনো কোয়েশ্চেন্স?
বুঝছেন? জি ভাই, বুঝছি। আচ্ছা, তো এখন আসেন টোটালি যখন একটা সাইটকে আমাদের ভেরিফাই হয়ে যাচ্ছে এবং মোটামুটি 1 সপ্তাহ সময় নেবে আপনার সাইটের টোটাল যে পারফরমেন্স বা রিপোর্টগুলো আছে রিপোর্টগুলোকে ট্র্যাক করতে, ঠিক আছে? তো মনে করেন ট্র্যাক করার পরে এই হচ্ছে আপনার ট্র্যাকিংয়ের রিপোর্টগুলো এভাবে ইস্যু হবে। এটা হচ্ছে ওভারভিউ। ওভারভিউর মধ্যে জাস্ট আপনার কোনো ইরোর আছে কি না সেগুলো দেখাচ্ছে, কতগুলো ভ্যালিড আছে, কতগুলো ইরোর আছে, ট্রেন্ডিংটা কেমন যাচ্ছে, আপনার মোবাইল ইউজেবিলিটি কেমন, ব্রেড ক্যাম্পস কেমন আছে, এফএকিউ সেগমেন্ট আছে কিনা, আপনার ওয়েবসাইট থ্রুতে কোনো সাইট লিঙ্ক সার্চ বক্স যাচ্ছে কিনা, আপনার ওয়েবসাইট স্পিড কেমন, এই ইস্যুগুলো দেখাচ্ছে। আপনার ওয়েবসাইটে কী পরিমাণ টোটাল ক্লিক টিক পড়ছে এই একটা ইস্যু এখানে দেখাচ্ছে। আমরা টোটাল পারফরমেন্সে যদি ব্যাক করি, পারফরমেন্সের মধ্যে আমরা ইন ডিটেলস আমরা কতগুলো ক্লিক পড়ছে, কতগুলো ইমপ্রেশন, আমার অ্যাভারেজ সিটিআর কেমন, আমার অল ওভার যতগুলো কন্টেন্ট আছে সবগুলো মিলে আমার ওয়েবসাইটের পজিশন কততে আছে এখন, আমার এখানে টোটাল ক্লিক এবং ইমপ্রেশন কেমন গেছে, কত তারিখে কীভাবে গেছে, সবগুলো ডিটেলস আমরা এখানে পাচ্ছি। এবং কোন কোন কিওয়ার্ড থ্রোতে, যে কোয়েরিজ যেটা আছে, কোন কোন কিওয়ার্ড থ্রোতে আমার এখানে ভেরিফাই ওয়েবসাইটের মধ্যে লোকজন ইউজাররা আসতেছে, এবং এখানে যে কোয়েরিগুলো থ্রোতে আসছে এগুলো সবগুলো কিন্তু অর্গানিকলি কিওয়ার্ড ধরে আসতেছে। অর্গানিক কিওয়ার্ড বলতে গুগলের লোকজন এই কিওয়ার্ডগুলোকে সার্চ করতেছে এবং আপনার ওয়েবসাইট তাদের সামনে ভিজিবল হচ্ছে, যে থ্রোতে ইমপ্রেশন ইনক্রিজ হচ্ছে এবং ইউজাররা যদি ক্লিক করে ক্লিকিং আসতেছে। এ হচ্ছে কিওয়ার্ড। সো আমাদের এখানে সার্চ কনসোল যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমরা তো একটা ওয়েবসাইটে একটা কন্টেন্ট যখন লিখি তখন একটা কিওয়ার্ডকে টার্গেট করি যে এই কিওয়ার্ড থ্রোতে র্যাঙ্ক করব। তার মানে এইটা মেক শিওর আপনি কখনোই করতে পারবেন না হ্যাঁ ওই কিওয়ার্ডটাই র্যাঙ্ক করবে, কারণ ওইটার কম্পিটিটর যদি অনেক বেশি থাকে র্যাঙ্ক করবে, সেটা হয়তো আপনি যে টাইমটার কাউন্ট করেন যে এই টাইমের মধ্যে আমার র্যাঙ্ক করা দরকার, ওই টাইমের মধ্যে নাও হতে পারে, আদার্স কিছু কিওয়ার্ড র্যাঙ্ক করতেই পারে। আদার্স কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করতেছে এবং কোন কিওয়ার্ডগুলোর জন্য একটা কন্টেন্টের একটা পেজের জন্য আপনি র্যাঙ্ক করতেছেন বা ট্রাফিক আসছে, কোন কিওয়ার্ডগুলোর জন্য বেশি আসতেছে আমরা এইখান থেকে পারফরমেন্স থেকে পাওয়া যাই। যেমন আমার ওয়েট লস নিয়ে কেলিশিয়া স্মিথ ওয়েট লস নিয়ে প্রায় যে কিওয়ার্ডগুলো ছিল, মেন কিওয়ার্ড এটাই ছিল কেলিশিয়া স্মিথ ওয়েট লস। এই কিওয়ার্ড ছাড়াও আরও এই একটা কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো নিয়েও কিন্তু আমার ট্রাফিক এখানে ইমপ্রেশন যাচ্ছে। সো ডেফিনেটলি তখন আমি চিন্তা করতে পারি তাহলে এই কিওয়ার্ডগুলোর উপরে ফোকাস করা এবং এইগুলো নিয়ে মোটামুটি একটু কাজ করা। যদি এগুলো সিটিআর ইনক্রিজ করতে পারি সে ডেফিনেটলি এগুলো নিয়ে আমি র্যাঙ্ক করতে পারবো। এই হেল্পটা আমরা এখান থেকে পাচ্ছি। কোন কোন পেজে আমার ট্রাফিক আসতেছে সে পেজগুলো ইন্ডিভিজুয়ালি দেখতেছি, কতগুলো ইমপ্রেশন যাচ্ছে এবং কী পরিমাণ ক্লিক করতেছে। কোন কান্ট্রি থেকে আমার ট্রাফিক আসতেছে সেটাও আমি পাচ্ছি এখানে। ইউনাইটেড স্টেটস থেকে সব থেকে বেশি ইমপ্রেশন আসতেছে আমার কোন কোন ডিভাইস থেকে আসতেছে, সার্চ অ্যাপিয়ারেন্স আমার এখানে ভিজিবল না, আর কোন ডেটে আসতেছে, কত তারিখে কতগুলো ইমপ্রেশন পড়তেছে আর কতগুলো ক্লিক করতেছে, ওভারঅল ডিটেলসগুলো আমরা হচ্ছে পারফরমেন্স থেকে পাই। এখানে আপনি 1 মাসের রেজাল্ট, 3 মাসের রেজাল্ট, 4 মাসের রেজাল্ট আপনি ইচ্ছা মতো নিতে পারেন। আমার মূল ইন্ডেক্স হচ্ছে কি হচ্ছে না, কোনো ইরোর আছে কি না, কোনো ভ্যালিড বা কোনো কতগুলো ভ্যালিড, কতগুলো এক্সক্লুডেড, কতগুলো ওয়ার্নিং আছে, এই ইস্যুগুলো আমরা ইন্ডেক্স থেকে কাভারেজ থেকে খুঁজে পাই। আমার একটা ইরোর আছে অলরেডি, আমি স্টার্ট করে দিছি ভ্যালিডেট করার জন্য এবং সেটা হয়ে যাবে। আমার 2 দিন সাইটটা অফ ছিল, দ্যাটস ওয়াই একটা প্রবলেম হয়েছিল। তো এই হচ্ছে একটা ইরোর থাকলে ইরোরগুলো আমরা এখান থেকে দেখতে পারি। আমরা এখানে ক্লিক করি ইরোরের মধ্যে, এখানে কোন পেজের মধ্যে ইফেক্ট দিতেছে, এই পেজটার মধ্যে একটা ট্যাগের এই পেজের মধ্যে একটা ট্যাগ আছে, ট্যাগের মধ্যে ইফেক্ট দিচ্ছে। এটা খুব একটা ম্যান্ডেটরি না, এটা কোনো পোস্ট না, এটা জাস্ট একটা ট্যাগ। আমরা যখন একটা পোস্ট লিখি পোস্টের মধ্যে আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি। সো একটা ট্যাগ ছিল, ট্যাগের একটা হিসাব করে একটা ট্যাগ আসছে, ট্যাগের মধ্যে একটা ইরোর আসছে, এটা ফিক্সড হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি অলরেডি স্টার্ট করে দিছি এটা। তো এখান থেকে যদি ইন্ডিভিজুয়ালি কোনো ইরোর থাকে, কোন কোন পেজে ইরোর আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এগুলো ধরে ধরে ফিক্স করতে হবে। এরপর আমার কতগুলো ওয়ার্নিং আছে ভ্যালিড বাট ওয়ার্নিং, সেই ওয়ার্নিংগুলোকে রিকভার করার জন্য, আর কতগুলো টোটাল ভ্যালিড ইউআরএল আছে, সবগুলো হচ্ছে ভ্যালিড ইউআরএল। কিছু ভ্যালিড আছে যেগুলো হচ্ছে সাবমিট করা আছে এবং সাইট ম্যাপেও দেওয়া আছে, ইন্ডেক্স হয়েছে। কিছু ইন্ডেক্স করা হয়েছে বাট গুগল এর সাইট ম্যাপের মধ্যে ইন্ডেক্স দেওয়া হয় নাই। আমাদের যে সাইট ম্যাপটা ক্রিয়েট হয় ওই সাইট ম্যাপের মধ্যে অ্যাকচুয়ালি ওই লিঙ্কগুলো নাই, বাট গুগল ইন্ডেক্স করে নিচ্ছে। এগুলোও কিছু আছে। তো এগুলো কী কী পেজ আছে একটু যদি দেখি, 14টা পেজ আছে, তার মধ্যে সবগুলো একটা ক্যাটাগরির পেজ, কিছু ট্যাগের পেজ আছে। তো ট্যাগগুলো আমার দরকার নাই, বা এই যেখানে মডেল লিস্ট আছে কিছু, এগুলো আমার অ্যাকচুয়ালি দরকার নাই, যার কারণে এগুলো আমি সাইট ম্যাপের মধ্যে অটোমেটিক্যালি নেয় নাই।
ক্যাটাগরি ট্যাগগুলো এগুলো দরকার হয় নাই, দ্যাটস এগুলো নেয় নাই, এগুলো এভাবেই, বাট এগুলো ইন্ডেক্স আছে বাট সাইট ম্যাপের মধ্যে নাই। যেহেতু ইন্ডেক্স আছে আমার জন্য কোনো সমস্যার কিছু নাই, আর এগুলো সাইট ম্যাপের মধ্যেও আছে এবং ইন্ডেক্স হচ্ছে টোটাল এতগুলো পেজ আছে। এখানে আরও আছে নিচে 33টা, সবগুলো হ্যাঁ। আমরা এখানে দেখতে পাচ্ছি। জি সাইট ম্যাপের পরে একটা কোশ্চেন ছিল, সাইট ম্যাপটা যে ভাই আমরা একবার সাবমিট করতেছি, এটা কি ফ্রিকোয়েন্টলি পরে আমি লাইক নিউ পোস্ট যদি করি ওটা সাইট ম্যাপ অটোমেটিক্যালি ক্রিয়েট হয় ওখানে, না ফ্রিকোয়েন্টলি আমাকে আপডেট করতে হবে? অটোমেটিক্যালি নিয়ে নেবে, আর করতে হবে না, এটা একবারই। যদি কোনো ইরর না পান, মানে ওই সাইট ম্যাপের এখানে যে সাইট ম্যাপটা এটার মধ্যে কখনো যদি কুড নট ফেচ এই কথাটা লেখা না আসে, ততদিন পর্যন্ত কিছু করতে হবে না, অটোমেটিক। আপনার এখানে দেখবেন অটোমেটিক ডে বাই ডে আপনি যখনই একটা পোস্ট করবেন, আজকে যদি দেখেন 10টা ইউআরএল ডিসকভার করছে, 2 দিন পরে গিয়ে দেখবেন ওখানে ওই যে নতুন একটা পোস্ট করছেন ওটার জন্য আরেকটি ইউআরএল ধরে নিচ্ছে অটোমেটিক্যালি, এটা দেখলেই বুঝবেন। তারপরে এক্সক্লুডেড হচ্ছে এই এতগুলা পেজ বা ইউআরএল আছে যেগুলো হচ্ছে গুগল ক্রাউল করে নাই, তার মধ্যে 404 নো ইন্ডেক্স, কিছু পেজ আছে যেগুলো রোবোটিক্সটি থ্রুতে আমি ব্লক করে রাখছি এই সাইটের জন্য, ওই যে অ্যাডভান্স যে আপনারা মডিউলটা দেখছেন এখানে রোবোটিক্সটি, তো আমি এখানে কিছু পেজই আছে যেগুলোকে আমি সিজিআই বিন ফাইল ডব্লিউপি ফাইলের মধ্যে কিছু জিনিসকে আমি ডিসঅ্যালাউ করে রাখছি index.php, তো এগুলোর জন্য অ্যাকচুয়ালি এফেক্টেড আসছে এখানে এক্সক্লুডেড, এগুলো আমি আউট করে রাখছি। ডুপ্লিকেট কিছু ক্যানোনিক্যাল আছে এগুলোকে আমি আলাদা করে রাখছি, আমি ডুপ্লিকেট কোনো ক্যানোনিক্যাল বা ইউআরএল বা সিমিলার ইউআরএল একই কিওয়ার্ডের জন্য 2টা ইউআরএল র্যাঙ্ক করবে, এটা আমার দরকার নাই, এটাকে ক্যানাবালাইজেশন বলে, এটা আপনার ওয়েবসাইটের সিটিআরকে অনেক বেশি ভেঙে দেয়, সো এটা করা যায় না, এটা ঠিক না, র্যাঙ্কিংয়ের জন্য বেটার কিছু আসে না, আশা করা যায় না, সেগুলোকে আমি অফ করে রাখছি। সো এগুলো এক্সক্লুডেড করা আছে এখানে টোটাল ফাইলগুলো, এগুলো কিছু আছে আপনার অটোমেটিক্যালি করবে, কিছু আছে যে আপনি ম্যানুয়ালি করবেন, কিন্তু এখানে এক্সক্লুডের মধ্যে যদি দেখেন যে এমন কোনো একটা পেজ চলে আসছে যেগুলো আপনি এটা যেটা চাচ্ছেন যে এটা আপনার ইন্ডেক্স হওয়া উচিত, তো সেগুলোকে ইন্ডেক্স করানোর জন্য হয়তো বা তখন আপনাকে ওই দেখতে হবে সেটা কি রোবোটিক্সটি ফাইলে ব্লক করে রাখছেন নাকি কিসে কী করে রাখছেন। যদি যেমন আমি এখানে একজন অথরকে আমি ব্লক করে রাখছি, আমি আরএসএস বা ফিডকে ব্লক করে রাখছি, কমেন্ট এই যে কমেন্ট ফিড, এই যে সাইট ম্যাপে দেখেন এই যে কমেন্ট ফিড আমি কি করছি ডিসঅ্যালাউ করে রাখছি, ডিসঅ্যালাউ করে রাখছি বলেই আমার এখানে কভারেজ থেকে আমার এটাকে ফিডটাকে রোবোটিক্সটি থ্রুতে ব্লক করা বলতেছে এবং এক্সক্লুডে রাখছে। আচ্ছা, এখানে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কতগুলো পেজ আছে। যদি কোনো একটা পেজ এরকম থাকে অ্যাকচুয়ালি কোনটার জন্য হচ্ছে, কোনো রিডাইরেক্ট হচ্ছে কিনা বা আপনার ইন্ডেক্স হচ্ছে কিনা বা কোনো 404 এরর আসতেছে কিনা, যদি আসে সেক্ষেত্রে ওই পেজগুলোকে ডিলিট করে দেন বা ওই পেজগুলো যে ইউআরএল ছিল ওই ইউআরএলগুলোকে অন্য একটা নতুন ইউআরএলে আপনি রিডাইরেক্ট করতে হবে, যেটার ক্লাস হচ্ছে আপনাদের মডি আছে। হ্যাঁ, এই যে রিডাইরেকশন স্ট্যাটাস কোড যেটা, এটা পরের ক্লাসে আছে, আমরা দেখবো এটা। তো যদি এরকম কোনো ইরর থাকে সেটাকে আমরা হচ্ছে এখানে রিডাইরেকশনের মধ্যে রিডাইরেক্ট করে দিয়ে হচ্ছে ফিক্স করে দিতে হবে। একটু ঘেটে দেখে নিই জায়গাটাতে। তো এগুলো সাইট ম্যাপ, এটা হচ্ছে রিমুভাল। সাইট ম্যাপ তো দেখলাম, আসলে রিমুভালটা হচ্ছে যে আপনি দেখতেছেন যে আপনার সাইটে একটা পেজ আছে, পোস্ট করছেন, পোস্টটা আপনি চাচ্ছেন যে আপনার সাইট থেকে ডিলিট করবেন না, পোস্টটা আপনার সাইটে থাকবে, কিন্তু গুগলে এটা ইন্ডেক্স রাখতে চাচ্ছেন না। কোনো একটা পেজ পোস্ট করছেন, কোনো একটা কন্টেন্ট আছে বা আর্টিকেল আছে বা কোনো একটা পেজ আছে, যে পেজটা আপনি গুগলে চাচ্ছেন না ইউজাররা অর্গানিকলি এসে এখানে আসুক। আপনার ওয়েবসাইটে যে সকল ইউজাররা আসবে ভিজিট করতে অন্যান্য কন্টেন্টস হতে, তাদের মধ্যে যদি কারো চোখে পড়ে ওই পেজে যাবে, গিয়ে ওই কন্টেন্ট করবে, আদারওয়াইজ দরকার নাই, বাট কন্টেন্ট আপনার পেজেও থাকবে, ওয়েবসাইটে থাকবে, ওইটাকে আপনার সাইটে থাকবে, গুগল থেকে ডিইন্ডেক্স করে রাখবেন, সেটার জন্য হচ্ছে আমাদের এই রিমুভাল থেকে আমরা টেম্পোরারি এটাকে কোনো একটা পেজকে যদি আপনি রিমুভ করে দিতে চান, যেমন আমি পেজটাকে রিমুভ করে দিচ্ছি, তো রিমুভ করে দিতে গেলে এখানে নিউ রিকোয়েস্টে গিয়ে আপনি কোন ইউআরএলটাকে রিমুভ করতে চান ইউআরএলটাকে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি কি শুধুমাত্র এই ইউআরএলটাকে রিমুভ করতে চান নাকি এই ইউআরএলের সাথে সাথে এই ইউআরএল থ্রুতে যদি আদার্স আরও কোনো প্রিফিক্স থাকে, কোনো সাবডোমেন থাকে, কোনো ক্যাটাগরি থাকে, সেগুলোকে রিমুভ করতে চান। এইটা আপনি মেক শিওর করে নিয়ে এখান থেকে নেক্সট দিয়ে রিমুভ করে দিবেন। অটোমেটিক্যালি গুগল যেটা করবে ম্যানুয়ালি আপনার ওই ইউআরএলের যে কন্টেন্টটা এটা গুগল তার ইন্ডেক্স থেকে ডিইন্ডেক্স করে দিবে। এরপরে এখানে আর কিছু এই যে এখানে যে এনহান্সমেন্টের যে অপশনগুলো আসছে, ওয়েব ভাইটাল, ইউজারেবিলিটি, ব্রেড ক্রাম্পস, এফএকিউ, সাইট লিঙ্ক, এগুলো সবার সার্চ কনসোলে আসে না, এগুলো ভ্যারি করে।
যদি আপনার ওয়েবসাইটে এফএকিউ সেগমেন্ট থাকে তখনই শুধুমাত্র এনহান্সমেন্টের মধ্যে সার্চ কনসোল আপনার এফএকিউ সেগমেন্ট আসবে। আপনার থিমের সেগমেন্টের মধ্যে আপনি ব্রেড ক্যাম্পকে অ্যালাউ করেন ইউএসটিসিও প্লাগইনস হতে, তখন শুধুমাত্র ব্রেড ক্যাম্পসটা আসবে। আপনার ওয়েবসাইটে যদি সার্চ বক্স বা সাইট লিঙ্ক, যেটা সাইট লিঙ্ক যদি থাকে সেক্ষেত্রে সাইট লিঙ্ক আসবে, এছাড়া আসবে না। এছাড়া এনহান্সমেন্টের মধ্যে শুধুমাত্র ডিফল্ট হিসাবে ক্রাউলেবিলিটি, ওয়েব ভাইটাল আর হচ্ছে মোবাইল ইউজাবিলিটি, এই দুইটাই আসবে। মোবাইল ইউজাবিলিটির মধ্যে আমরা দেখতে পাই আমাদের ওয়েবসাইটটা মোবাইলে ইউজের জন্য বা মোবাইলের যদি ইউজ হয় সেক্ষেত্রে মোবাইলের ইউজাবিলিটির দিক থেকে কোনো ইরর আছে কিনা, তাহলে সেটা ফিক্স করবেন। আর যেগুলো ভ্যালিড আছে সেগুলো কোনগুলো ভ্যালিড, মোবাইল ফ্রেন্ডলি পেজ, কতগুলো পেজ আছে যেগুলো মোবাইল ফ্রেন্ডলি পেজ, সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এগুলো সবগুলো মোবাইল ফ্রেন্ডলি পেজ। তারপর হচ্ছে আপনার কোর ওয়েব ভাইটালসের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে স্পিডকে অপটিমাইজ করা, যে আপনার ওয়েবসাইটে লোডিং স্পিড কত, যেটা আমরা জিটি ম্যাট্রিক্সে কিছুক্ষণ আগে দেখে আসছি, ওইটার হচ্ছে আমরা ওয়েবসাইটে স্পিডটা অপটিমাইজ করতে পারি। ব্রেড ক্যাম্পস হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট যখন সার্চ করি কোনো একটা কিওয়ার্ড লিখে, লাইক দ্যাট বাংলাদেশ লিখে যদি আমি গুগলে সার্চ করি, এখানে দেখেন wikipedia.org-র পরে এই যে একটা গ্রেটার দেন একটা সাইন আসছে, তারপর উইকি, তারপর আবার একটা গ্রেটার দেন আসছে, তারপর বাংলাদেশ। এই যে সাইনটা গ্রেটার দেনের মতো যে সাইনটা বাদ দেখতে পাচ্ছেন, এটাকে অ্যাকচুয়ালি ব্রেড ক্রাম্পস বলা হয়। গুগল এই ব্রেড ক্রাম্পসটাকে ডিফল্ট হিসাবে অ্যাকসেপ্ট করে, কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার কাস্টম যে কোনো ধরনের আপনার ইউআরএলের জন্য ব্রেড ক্রাম্পস যে কোনো ধরনের ইউজ করতে পারেন। আপনি ইচ্ছা করলে এই গ্রেটার দেন যেটা আছে এটাও ইউজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে এই ফ্রন্ট স্ল্যাশ ইউজ করতে পারেন, আপনি ইউজ করলে হাইপেন ইউজ করতে পারেন, আপনি করতে পারেন। ব্রেড ক্রাম্পস আপনি ইউজ করার মতো সুবিধা আছে, বাট গুগল ডিফল্ট সব ধরনের ওয়েবসাইটের ইউআরএলের জন্য ব্রেড ক্রাম্পস এটা ইউজ করে। সো এই ব্রেড ক্রাম্পগুলো আছে কিনা, ভ্যালিড কিনা, সেগুলো আমার এখানে, বা কোনো ব্রেড ক্রাম্পসের মধ্যে কোনো আর্নিং আছে কিনা, সেই ইস্যুগুলো আমরা এখানে দেখতে পারতেছি। এগুলো সাধারণত কোনো ইউরো আসে না। সাইটলিং সার্চ বক্সের মধ্যে এই একই ইস্যুগুলো দেখতে পাচ্ছি, কতগুলো আর্নিং আছে, কতগুলো ইউরো আছে। ইউরোগুলো থাকলেই সাধারণত এগুলো আমরা ফিক্স করি, আদারওয়াইজ দরকার হয় না। এরপরে মূল কাজ হচ্ছে আসেন এই যে সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন। এই ম্যানুয়াল অ্যাকশনে যদি ক্লিক করেন, আপনার ওয়েবসাইট যদি কখনো গুগলের কোনো অ্যালগোরিদম থ্রুতে হিট খায়, সেটা হতে পারে গুগল পেঙ্গুইন, গুগল পান্ডা, গুগল হার্মিংবার্ড, গুগল পেজিয়ন, হ্যাঁ, যেই ধরনের থাকুক না কেন, গুগলের অ্যালগোরিদম থাকুক, গুগলের অ্যালগোরিদম যদি আপনার সাইটকে পেনাল্টি দেয়, কোনো ইস্যুস আসে, তখনই কোনো অ্যাকশন নিলে এই অ্যাকশনগুলো এখানে দেখতে পারবেন কোনো ইস্যু থাকলে, আদারওয়াইজ নো ইস্যু ডিটেক্টেড হিসাবেই থাকে। আর সিকিউরিটির ইস্যুটা দেখতে পারেন এখান থেকে, কোনো সিকিউরিটির জন্য যদি কোনো ইস্যু থাকে সেই ইস্যুগুলো আমরা এখানে দেখতে পারি। আর এই যেখানে লিঙ্ক আছে, লিগেসি টুলস অ্যান্ড রিপোর্টসের মধ্যে লিঙ্কসগুলো আছে, এই লিঙ্কসগুলো হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট ইন্টারনাল লিঙ্ক কতগুলো আছে, এক্সটার্নাল লিঙ্ক কতগুলো আছে, কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গায় এক্সটার্নাল লিঙ্ক, কোন কোন সাইট থেকে আমার লিঙ্ক আসছে, এক্সটার্নাল লিঙ্ক কোন কোন সাইট থেকে আমরা পাইছি, এই সাইটগুলো দেখতে পারতেছি আমরা এখানে, যে আমি এই সাইটগুলো থেকে আমি ব্যাক লিঙ্ক ক্রিয়েট করছি বা ব্যাক লিঙ্ক আমি পাইছি। আমরা যেটা কিনা টুলস থ্রুতেও দেখতে পারি, স্টেপ বা সেমব্রাশে, আমরা এটার বাইরেও, এইটা হচ্ছে একদম লিগ্যাল। টুলসে আপনার একটা ধারণা দিচ্ছে যে আপনার ওয়েবসাইটের এই পেজ বা এই পোস্টের এগেনস্টে এতগুলো লিঙ্ক আছে, ব্যাক লিঙ্ক করা হয়েছে। বাট এখানে এক্সটার্নাল লিঙ্ক যেগুলো আমরা পাচ্ছি এগুলো একদম ভ্যালিড লিঙ্ক, যে হ্যাঁ এতগুলাই আপনি গুগল আপনার জন্য ইন্ডেক্স করছে। যেমন এই একটা সাইট, এই সাইট থেকে এই দুইটা পেজের টার্গেটেড পেজ দেখেন, টার্গেটেড পেজ হচ্ছে এই দুইটা পেজ, এই দুইটা পেজকে এই ওয়েবসাইট থেকে আমাকে লিঙ্ক দেওয়া হয়েছে। সিমিলারলি আমি যদি স্কুপিটে যাই, স্কুপিট থেকে আমাকে দুইটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই একটা পেজকে এই একটা পেজ, এই দুইটা পেজকে লিঙ্ক দেওয়া হয়েছে। আবার টামগিরে আসি, এখান থেকে দুইটা এক্সটার্নাল লিঙ্ক আছে, শুধুমাত্র এই সাইট থেকে এই ইউআরএলেই দুইটা লিঙ্ক আছে, মানে দুইটা কোনো একটা পেজ থেকে হয়তো বাট এই পেজের লিঙ্ক আছে। এই লিঙ্কগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সিমিলারলি আমি যদি blogspot.com-এ আসি, blogspot.com-এ টোটাল 4টা লিঙ্ক আমি পাচ্ছি এবং 3টা পেজে 4টা লিঙ্ক আছে, তার মধ্যে এই পেজে 2টা লিঙ্ক পাচ্ছি আর এই 2টা পেজে একটা একটা করে 2টা লিঙ্ক পাচ্ছি, ব্যাক লিঙ্ক পাচ্ছি এই সাইট থেকে। তো এইখান থেকে আমরা ম্যানুয়ালি দেখতে পাচ্ছি যে আমার টপ লিঙ্কিং সাইট কতগুলো, ঠিক আছে, টপ সাইটগুলো কোনগুলো, যে সাইটগুলো থেকে আমি লিঙ্ক পাচ্ছি, ইভেন কোন কোন অ্যাঙ্কর টেক্সট থ্রুতে আমি লিঙ্ক পাচ্ছি। দেখেন কোন কোন টেক্সট থেকে কোন কোন অ্যাঙ্কর টেক্সট ধরে আমি লিঙ্ক পাচ্ছি, এই অ্যাঙ্কর টেক্সটগুলো এখানে পাচ্ছি, বা কিওয়ার্ড যেটাই বলেন না কেন। আমি যদি
একটু ক্লিক করি ওপেন দিস ওয়েবসাইট, তো ওপেন হয় কিনা একটু দেখি। আচ্ছা হচ্ছে না, অর্থ কথা হচ্ছে না, এখান থেকে পাচ্ছি। যাই হোক, এরপর হচ্ছে আমার এই যে এক্সটার্নাল লিঙ্কগুলো, ঠিক আছে? আমি যে এক্সটার্নাল লিঙ্কে একটু ক্লিক করি, কতগুলা ইনকামিং লিঙ্ক, এখানে কতগুলা লিঙ্ক আসছে এবং কতগুলা সাইট থেকে লিঙ্ক আসছে। এই পেজে আমার লিঙ্ক আসছে, ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়েছে কতগুলা সাইট থেকে, 10টা সাইট থেকে। 10টা সাইট থেকে এই পেজে কতগুলা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়েছে, 38টা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়েছে। ক্লিক করি একটু, এই পেজে এই সাইটগুলা থেকে আমি ব্যাকলিঙ্ক পাইছি এবং কতগুলা করে ব্যাকলিঙ্ক পাইছি দেখতে পারতেছি। এখন আবার pinterest.com-এ ক্লিক করলে এই সাইটের কোন কোন জায়গা থেকে, ল্যান্ডিং পেজ থেকে আমার লিঙ্কগুলো আসছে, পিন্টারেস্টের কোন পিন থেকে, কোন পেজ থেকে, কোন ইউআরএল বা কোন কন্টেন্ট থেকে আমার লিঙ্ক আসছে, সেই লিঙ্কগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমি ইচ্ছা করলে এখান থেকে ওই সাইটটাতে ওই পিনের মধ্যে ভিজিটও করতে পারি, যে ভিজিট হতে আমি এখানে দেখতে পাবো যে আমার এই সাইট থেকে লিঙ্ক, এখান থেকে আমার সাইটে এই যে মেক হেলথ ওয়াল দেখেন একটা লিঙ্ক আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি লিঙ্কিংয়ের দিক থেকে আমার সাইটে গুগল সার্চ কনসোলের একদম ভ্যালিড বা একদম রিয়েল যদি বলি যে ব্যাকলিঙ্ক কতগুলো ক্রিয়েট হয়েছে বা কীভাবে আছে, ডিস্ট্রিবিউশন হয়েছে, কোন কোন লিঙ্ক থেকে আসছে, কোন কোন অ্যাঙ্কর টেক্সট হতে আসছে বা কোন পেজগুলোতে আসছে, ইন ডিটেলস আমরা এখানে পাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন্স আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? তো এই হচ্ছে গুগল সার্চ কনসোলের টোটাল ওভারভিউ। আপনারা যদি আরেকটু দেখেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপর যদি কোনো প্রবলেম হয় গ্রুপে পোস্ট করে দিয়েন, আমি এগুলো দেখে দিব, সমস্যা নেই। এটা আর সার্চ কনসোল নিয়ে কিছু নাই। আর আমরা যাব হচ্ছে অ্যানালাইটিক্সে। সো এটা তো গুগল সার্চ কনসোল ধরতে যেটা আমরা বুঝলাম যে যদি একটু রিক্যাপ করি ব্যাপারটা, যে ওয়েবসাইটগুলোকে ঠিকঠাক মতো ভেরিফাই করে ওয়েবসাইটে কোনো ইরোর আছে কি না, থাকলে সেগুলো ফিক্স করা, নিজের মতো করে কন্ট্রোল করা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ বা পোস্টগুলোকে, এই কাজগুলো আমরা করতে পারতেছি। গুগল অ্যানালাইটিক্সের কাজ যেটা, সেটা হচ্ছে যে আমার ওয়েবসাইটে প্রতিদিন ট্রাফিক আসে, ভালো কথা। সো ট্রাফিক যে আসে, ট্রাফিকের কী পরিমাণ ট্রাফিক আসে, তারপরে আমার ওয়েবসাইটের বাউন্স রেট কত, আমার ওয়েবসাইটে একজন ভিজিটর আসছে, ধরেন আমার এ নামক একটা পেজে ভিজিটর আসছে, এই ভিজিটরটা কি এ নামক যে পেজে যে সে আসলো, সে যেভাবেই আসুক, এ নামক পেজে সে ল্যান্ড করছে, পেজটার মধ্যে এসে এই পেজ এর মধ্যে থেকেই কি সে বের হয়ে চলে গেল, নাকি এই পেজ থেকে সে আদার্স আরও কোনো পেজে গেছে, গেলে সে কোন পেজে গেছে, এবং সেটার সংখ্যা যদি ধরেন এ নামক পেজে 100 জন লোক আসছে, এই 100 জন লোক কি একবার এখান থেকে বের হয়ে গেল, নাকি 100 জনের লোকের মধ্যে কতজন আদার্স পেজে গেছে, কতজন ওই পেজ থেকে বের হয়ে গেছে, কতজন আবার ওই আদার্স পেজ বলতে এ নামক পেজ থেকে বি নামক পেজে গেছে, বি নামক পেজ থেকে সি নামক পেজে গেছে, কতজন গেছে এবং কতজন বের হয়ে গেছে, এই যে রিপোর্টটা। বা আপনি আপনার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট সেল দিচ্ছেন, এই যে ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট সেল দিচ্ছেন, এই প্রোডাক্টের ধরেন পিপলরা আসতেছে কেনার জন্য, আসে ভিজিট করে, তার মধ্যে কতজন লোক কিনে, কতজন লোক কিনতেছে প্রোডাক্টটা, এই যে গোল সেট আপ, যে আমার এতজন লোক কেনার কথা, তার মধ্যে কতজন লোক কিনতেছে, অ্যাভারেজ একটা হিসাব। এই প্রত্যেকটা অ্যানালাইসিস একটা ওয়েবসাইটের করার জন্যে আমাদের গুগল অ্যানালাইটিক্সের হেল্প লাগে। আমরা শুধু যদিও এখানে বেসিকটা আছে, তারপর দেখি কতটুকু অ্যাডভান্সে যাওয়া যায় এটা নিয়ে। তো analytics.google.com, এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের যাওয়ার জায়গা। আজকে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে হ্যাঁ আজকে রোজা রাখছি, দুদিন মনে হয় নাই, দুদিন একদম ফ্রি ছিলাম, নিজের কাজ করছি কিছু, কথা না বলে। ওকে, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা সাইটকে হচ্ছে অ্যাড করব, তারপরে আমরা যাব। একটা ইস্যু দেখেন, এই যে একটা স্ট্রাকচার বা আমার স্ক্রিনটার মধ্যে এখন যে ওভারভিউটা দেখতে পাচ্ছেন, টোটাল একটা স্টাইল বলেন, একটা ডিজাইন বলেন, একটা এই বা লুক বলেন, এই লুকটা একরকম দেখতে,
এটা এখানে স্টাইল বা লুকটা দেখতে একরকম, এখানে ফাংশন টোটাল আমার কতজন ইউজার আসছে লাস্ট 7 দিনে, নতুন সেশন কেমন গেছে, আমার বাউন্স রেট কত। এই বাউন্স রেট আপনার যত কম থাকবে আপনার ওয়েবসাইট গুগলের কাছে ততটাই ভালো। এই বাউন্স রেট কখন বাড়ে কখন কমে, আপনার ওয়েবসাইটে একজন ভিজিটর ঢুকলো, ধরো এই লিঙ্কটা আপনার ওয়েবসাইটের, ক্লিক করলাম বের হয়ে চলে আসলাম, ক্লিক করলাম ঢুকলাম, 2-4 সেকেন্ড থাকলাম চলে আসলাম, এই যে কাজগুলো হচ্ছে এটার জন্য অ্যাকচুয়ালি বাউন্স রেট কমে বাড়ে। মূলত আপনার ওয়েবসাইটে একজন ভিজিটর যাওয়ার পর, সেটা আপনার ওয়েবসাইটে যে পেজেই থাকুক না কেন, যতটা বেশি সময় পর্যন্ত আপনার সাইটে পিপল ধরে রাখতে পারবেন আপনার বাউন্স রেট তত বেশি কমবে। আর বাউন্স রেট যত বেশি কমবে ডেফিনেটলি আপনার সাইট গুগলের কাছে তত বেশি ভালো। এইখানে নিচে দেখতে পাচ্ছি আমার সাইটে টোটাল অর্গানিক ট্রাফিক কেমন আসে, অর্গানিক কেমন আসতেছে, ডিরেক্ট কেমন আসতেছে, সোশ্যাল থ্রুতে কেমন আসতেছে, সব রিপোর্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। কোন কোন মাধ্যম থেকে আসতেছে সেই মাধ্যমগুলো গুগল থেকে, ফেসবুক থেকে, জিএমবি বা গুগল মাই বিজনেস পেজ, যেটা গুগল মাই বিজনেস পেজ থেকে আসতেছে আমার ট্রাফিক এই সাইটে, আদার্স ডিরেক্টলি আসতেছে, একটা অ্যাপারেজ একটা রিপোর্ট পাচ্ছি কোন কোন রেফারেলগুলো আসতেছে, ইউটিউব থেকে ট্রাফিক আসতেছে, ফেসবুক থেকে আসতেছে, আদার্স কিছু থেকে আসতেছে। তো এখানে হচ্ছে আমার ট্রাফিকের ওভারভিউগুলো দেখতে হবে, এটা জাস্ট একটা ওভারভিউ আমার হোম পেজ। এটা এখানে যে ফাংশনগুলো এখানে আছে যেমন অ্যাক্টিভ ইউজার রিটেনশন, এগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, আপনি ইচ্ছা করলে এগুলোকে কাস্টমাইজ করতে পারেন, যে এটা এখানে থাকবে না এই জায়গায় অন্য কিছু থাকবে, এটা কাস্টমাইজ করা যায়, এটা ইউজারের প্রয়োজন অনুসারে অ্যাকচুয়ালি এটা চেঞ্জ হয়। তো আমার টোটাল এখানে হচ্ছে কোন কোন কান্ট্রি থেকে আমার ট্রাফিক আসতেছে এবং সেগুলো কত পার্সেন্ট ট্রাফিক কোন কান্ট্রি থেকে আমার আসতেছে এই সাইটে সেগুলো দেখতে পাচ্ছি, এবং কোন পেজে আমার ভিজিটর সব থেকে পেজ ভিউ হচ্ছে, কোন কোন পেজে আমার পেজ ভিউ হচ্ছে, ইউজাররা ভিজিট করতেছে কোন কোন পেজগুলোতে, সেই পেজগুলোর লিঙ্ক আর কতজন করে ভিউ হচ্ছে সেটার একটা ওভারভিউ দেখতে পাচ্ছি। আমি একটু সাইটটা চেঞ্জ করে নিই তাহলে একটু ক্লিয়ার হবে। চেঞ্জ করে নতুন আর কিছু তাহলে জিনিস এই সাইটেও টোটাল মাঝখানে আমার সাইট 2 দিন বন্ধ ছিল, সো কোনো ট্রাফিক নাই, অনেক বেশি লস হয়ে গেছে। আজকে আবার বাড়ছে ট্রাফিক, আসার সমস্যা 18টা ছিল অর্গানিক ট্রাফিক, আস্তে আস্তে বাড়তেছে, সমস্যা নেই। এইখানে দেখেন নিচে এই যে গোল একটা ব্যাপার আছে, কতজন আমার গোল কমপ্লিট করছে, আমার গোল কনভারসেশন রেট কত, এবং কোন পেজে আমার কী পরিমাণ কমপ্লিট হতেছে গোলগুলো, যেগুলো আমি সেট আপ দিয়েছি আমার মতো করে। গোল নিজের মতো করে সেট আপ দেওয়া যায়, অ্যাকচুয়ালি গোলের কিছু ইন্টেনশন থাকে, আপনি কী উদ্দেশ্যে গোলটা সেট আপ করতে চান, অ্যাকচুয়ালি কী কার্যক্রম কমপ্লিট হইলে আপনার গোলটা সেট আপ হবে, কাউন্ট হবে, ওইটার উপর ডিপেন্ড করে গোলের একটা সেট আপ আসছে। আর কোন কোন পেজে আমার ভিজিটর আসতেছে সেগুলো একটা ওভারভিউ পাচ্ছি এখানে। তো মাঝখানে খুবই স্লো ছিল, একদমই 0-0, এখন আবার ইনক্রিজ হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে স্যার, যেহেতু আবার লাইভ আসছে। ফার্স্ট অফ অল দেখি সাইটের মধ্যে আমরা যদি গুগল অ্যানালাইটিক্সে আসার পরে জাস্ট যখন একটা ফ্রেশ একটা মেল দিয়ে ওপেন করবেন, এখানে 3টা সেগমেন্টে একটা ওয়েবসাইটকে অ্যাড করা হয়। 3টা সেগমেন্ট বলতে প্রথম একটা অ্যাকাউন্টের মধ্যে আপনার প্রপার্টি অ্যাড হয়, ঠিক আছে, এগুলো একটা প্রপার্টি। আমরা একটা অ্যাকাউন্ট করেছি, দেখেন একটা অ্যাকাউন্ট, এই হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, টোটাল এরকম 50টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। 50টা অ্যাকাউন্টের মধ্যে এক একটা অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল, এক একটা অ্যাকাউন্টের মধ্যে এই যে প্রপার্টি বলতে ওয়েবসাইট বলেন, অ্যাপস বলেন, যেটাই বলেন, একটা প্রপার্টির মধ্যে টোটাল 100টা করে প্রপার্টি, দ্যাট মিনস ধরেন টোটাল 100টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, একটা অ্যাকাউন্টে টোটাল 100টা ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এরকম টোটাল তাহলে একটা মেল থেকে এখন আপনি বুঝে নেন কতগুলো আপনি অ্যানালাইটিক্সের মধ্যে ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারেন। সো একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, তারপর হচ্ছে আমরা প্রপার্টি অ্যাড করবো একটা অ্যাকাউন্টের মধ্যে। তো ডিরেক্টলি আমরা অ্যাডমিনে চলে গেলাম, যেখান থেকে নিচে অ্যাডমিন অপশন আছে, অ্যাডমিনে যাই। এখানে 3টা অপশন, আমরা ভিউ ক্রিয়েট করতে পারি, আমরা প্রপার্টি ক্রিয়েট করতে পারি, এবং হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। টোটাল আমার অ্যাকাউন্ট এখানে অলরেডি একটা আছে, এই যে একটা অ্যাকাউন্ট আমার অলরেডি আছে। আমি যদি চাই যে আমার আলাদা কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং আলাদা অ্যাকাউন্টের মধ্যে আলাদা প্রপার্টি অ্যাড করব, ডেফিনেটলি আমি সেটা করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এই একটাই অ্যাকাউন্ট থাকবে আমার, এই একটা অ্যাকাউন্টই আছে, একটা অ্যাকাউন্টের মধ্যে আমি প্রপার্টি অ্যাড করব। সো ক্রিয়েট প্রপার্টিতে ক্লিক করলাম, এই হচ্ছে প্রপার্টির নাম। সো প্রপার্টির নাম হচ্ছে আমার alkalinebattery.com, এটা হচ্ছে আমার প্রপার্টিটা নিয়ে একবারে কপি করে
এটা হচ্ছে আমার প্রপার্টির নাম অ্যালকালাইন ব্যাটারি। এবং রিপোর্টিং যে টাইম জোনটা এখানে আছে, এই রিপোর্টিং টাইম জোনটা আমরা এখান থেকে বাংলাদেশ বা আপনার যে ক্লায়েন্টের জন্য করবেন সেট আপ করবেন, বা আপনার কান্ট্রি বেসিসে যেটার জন্য রিপোর্ট আপনার দরকার, যেই কান্ট্রির যে লোকাল টাইম, সেই কান্ট্রির লোকাল টাইমে আপনার রিপোর্ট দরকার, ওই কান্ট্রির লোকাল টাইমটি দিয়ে রাখবেন। কারেন্সি ডাজেন্ট ম্যাটার, কারেন্সি আপনি যে কোনো একটা রাখতে পারেন। এবং এখানে বলতেছে আরও 98টা প্রপার্টি আমি অ্যাড করতে পারবো এই অ্যাকাউন্টের মধ্যে, ঠিক আছে। তো দিলাম অ্যান্ড নেক্সট ক্রিয়েট করি। নেক্সটে ক্রিয়েট করার পর আমার ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলছে, আমার এটা কোন ইন্ডাস্ট্রি, আমার যে ওয়েবসাইটে ক্রিয়েট করা আছে এটা অ্যাকচুয়ালি কি রিলেটেড। আমার এটা হচ্ছে অনলাইন নিউজ, ল, হোম অ্যান্ড গার্ডেন, গেমস, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ইলেকট্রনিক্স। এটা ইলেকট্রনিক্সের ওয়েবসাইট বলতে পারেন, টোটাল কম্পিউটার ইলেকট্রনিক্স, ব্যাটারি যেহেতু ইলেকট্রনিক্সের মধ্যেই পড়ে। এছাড়া আমি আর কিছু পাইতেছি না এখানে আছে। আপনার যদি একদমই না থাকে এখানে যে ক্যাটাগরিগুলো এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, এগুলো যদি একদমই না থাকে আপনি আদার্স ইউজ করতে পারেন, আপনার বিজনেসের সাইজ এগুলো বাই ডিফল্ট, এগুলো কোনো ম্যান্ডেটরি কোনো ইস্যু না। বা এখানে যে ইনফরমেশনগুলো দিবেন এটার জন্য যে আপনার ওয়েবসাইটে কোনো হ্যাম্পার আসবে বা ইফেক্ট দিবে এরকম কিছু না। গুগল জাস্ট একটা সার্ভে করে রাখতেছে আপনার ওয়েবসাইটের উপরে, যে আপনার যে বিজনেসটা আছে এটার উপর কী পরিমাণ লোকজন কাজ করে এই একটা হিসাব নিয়ে রাখতেছে। তো দিয়ে রাখলাম। আর নিচের যে চেকমার্কগুলো আছে আদার্স বাদে যতগুলো অপশন আছে সবগুলোতে চেকমার্ক করে দিবেন, সবগুলো A to Z। এগুলো চেকমার্ক করার কারণ হচ্ছে আমার এই গুগল অ্যানালিটিক্সটা আমার যে বিজনেসটা রান করবো বা ওয়েবসাইটে যেটা অ্যাড করতেছি ওইটার যতগুলো ফিচার্স আছে সবগুলোর ফিচার্স জন্য আমি একসাথে পাই, ঠিক আছে। তো আদার্স বাদে আমি ক্রিয়েট সবগুলো করে চেকমার্ক করে ক্রিয়েট করে দিলাম। ওকে, ক্রিয়েট হইলো। এখন আমার হচ্ছে প্ল্যাটফর্ম, আমার এটা কি ওয়েবসাইট নাকি অ্যান্ড্রয়েড অ্যাপস নাকি আইওএস অ্যাপস। তো আমার এটা ডেফিনেটলি এটা আমার একটা ওয়েবসাইট, সো আমরা এটা ওয়েবে ক্লিক করলাম। এখন ওয়েবসাইটের নাম দিতে বলতেছে, ওয়েবসাইটের নামটা দিলাম। যেহেতু আগে থেকে এখানে HTTP আর HTTPSটা হচ্ছে সিলেক্ট করা আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন কোনটা। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটের যে নামটা .com সেটা, এবং স্ট্রিমের নাম কী হবে, স্ট্রিমের নামও আমার এটাই হবে alkalinebattery.com, এটা স্ট্রিম নাম হবে, এটাই সিমিলার নাম হবে। এবং মেজারমেন্টটা এনহান্স মেজারমেন্টটা অন করা থাকবে। এবং এখান থেকে আমরা ক্রিয়েট স্ট্রিম ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস নাই, হ্যাঁ, যেটাকে বলা হয় GA4 গুগল অ্যানালাইটিক্স। অনেকে ফেসবুকেও দেখবেন অনেক কোর্স রিলিজ হচ্ছে গুগল অ্যানালাইটিক্স GA4 ভার্সন। এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের অনেকগুলো ভার্সন ছিল, এখন যে বর্তমান যে ভার্সনটা রানিং সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের 4 ভার্সন রানিং। এখন আমরা যেটা আপডেট করলাম, এখন যে কাজটা করলাম এটা অ্যাকচুয়ালি আমরা গুগল অ্যানালাইটিক্স 4 এর জন্য করলাম, বা GA4 এর জন্য সেট আপ করেছি। আগের ইন্টারফেসটা তো দেখছেন, আমি তারপরে দেখাবো। এবং একটা যে সেট আপ দিলাম এটার ইন্টারফেসটা এখন দেখেন কেমন আসে। আগে এরকম ছিল না, এখন যেভাবে যে ওয়েতে সেট আপ করেছি এই সেট আপ ছিল না আগে। এখানে গুগল অ্যানালাইটিক্সের এই যে ওয়েবসাইট আমরা অ্যাড করলাম, অ্যাড তো হইলো, কিন্তু এটা তো ওয়েবসাইটের সাথে আবার ইন্টিগ্রেট করতে হবে। আপনাদের এখানে একটা ক্লাস আছে আগামীকালকে গুগল ট্যাগ ম্যানেজারের ক্লাসটা বলবো, বাট এই অ্যানালাইটিক্সটাও গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতেও ভেরিফাই করা যায়। আর আমরা ডিরেক্টলি কোডটাও হচ্ছে এই যে আমাদের যে ওয়েবসাইটের যে থিম এডিটর এসে যে header.php-তে আসছিলাম, এইখানে হেড সেগমেন্টের মধ্যেও আজ আমরা একটা কোড দিছিলাম না, এই কোড এরকম একটা কোড থ্রুতেও হচ্ছে আমরা এটাকে ভেরিফাই করতে পারি। তো আমি আপাতত এটাই করবো, গুগল ট্যাগ ম্যানেজার গিয়ে দেখাবো কীভাবে অ্যানালাইটিক্সের সাথে অ্যাড করা যায়। তো এখানে ক্লিক করলাম, এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এই যে গ্লোবাল সাইট, হ্যাঁ, gtag.js, এই একটা কোড আসছে আমার। এই কোডটাকে যে কপি দ্য গ্লোবাল সাইট ট্যাগ ইনটু হেড সেকশন, ঠিক আছে, কপি করলাম। কোডটাকে কপি করে নিয়ে এই হেড সেকশনের মধ্যে কপি করে দিলাম। আচ্ছা, এই কোডটা এখানে দিলাম। আর এই কোডটা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারতাম। বেনিফিটটা কি হইতো? বেনিফিটটা হইতো গুগলের ওয়েবসাইটের স্পিডের উপরে। এটা গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে দেখবো, এটা নিয়ে আর কেউ কোয়েশ্চেন করেন না, এটা আগামীকালকে ক্লাসে দেখবো নেক্সট সেশনে। এখান থেকে করা শেষ। এই হচ্ছে অ্যাড করলাম, এটাকে আপডেট করলাম ফাইলটা। আপনাদের একটু কষ্ট দিব, সেটা হচ্ছে আপনারা যে ডিভাইস থেকে আসেন আমার সাইটটাতে, আমি যখন বলবো একটু সাইটটাতে যে চ্যাট বক্সে দিয়েছি একটু ভিজিট করে। আমি এখানে ফাইলটাকে এই যে ফাইল এডিট সাকসেসফুলি, আমি ফাইলটাকে এখানে এডিট করেছি।
এডিট করার পর এখানে আমি তো আর কোনো কাজ নাই, এখানে যদি স্ক্রল করি এখানে আর কিছু নাই, ঠিক আছে? এখানে কোনো অ্যাপ্লাই ডান ওকে কিচ্ছু নাই, দরকার নাই। এখানে এটা দেওয়ার পর ওইখানে আমার ফাইল আপডেট করা শেষ, আমি এখান থেকে ক্রস করে কেটে দিয়ে বের হয়ে আসলাম। আমি ইচ্ছা করলে এখন হোম পেজে যেতে পারি ডিরেক্টলি, এবং দেখেন আমি হোম পেজে অ্যাকাউন্টে অ্যামরবিন অ্যালকালাইন ব্যাটারিতে আছি। আমার পেজটা একটু লোড হয়ে আসুক। দেখেন আমার এইটার যে এখন যে ওভারভিউটা আসছে, স্ট্রাকচারটা এখন দেখতে অন্যরকম। কীরকম অন্যরকম আর একটু যদি ইন ডিটেলস দেখাই, এখানে দেখেন আমার এই বাম পাশে যে ফাংশনগুলো আছে এখন, হোম, রিয়েল টাইম, অ্যাকুইজিশন, এঙ্গেজমেন্ট, মনিটাইজেশন, রিটেনশন, ডেমোগ্রাফিক্স, টেক, কনভার্সন, ইভেন্ট, শেষ। আমার এখানে ফাংশন আর শেষ, আর কিছু নাই। আমি যদি এখন এখান থেকে আমার আগের যে প্রিভিয়াস সাইট ছিল এই সাইটটাতে আসি, এখানে তো ফাংশনগুলো দেখলেন কী কী অপশন এখানে আছে লাইফ সাইকেলের মধ্যে। আমি একটু ভিজিট করি এই সাইটে। এখন দেখেন রিয়েল টাইম অডিয়েন্স আগে ছিল না ওইটার মধ্যে, এটাতে আছে। অ্যাকুইজিশন বিহেভিয়ার ওইখানে ছিল না, এখানে আছে। কনভারসেশন অ্যাট্রিবিউট, এইখানে ফাংশনগুলো। আমার এই ভার্সনটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সের আগের ভার্সন। আর এখন যে আপনাদেরকে নিয়ে যে সাইটটাকে আমি এখানে অ্যাড করলাম, এই যে alkalinebattery.com, এইটা হচ্ছে গুগলের 4 ভার্সন বা আপডেট, নতুন গুগলের যে 4 ভার্সন যেটা আপডেট আসছে, ভার্সন 4 অ্যানালিটিক্সের, এটা হচ্ছে সেই ভার্সনটা। আমি একটু যাই এখানে অ্যালকালাইন ব্যাটারি ক্লিক করলাম। এখন দেখেন অ্যাকুইজিশন, এঙ্গেজমেন্ট, মনিটাইজেশন ওইখানে ছিল না, এখানে মনিটাইজেশন আছে। এটা হচ্ছে 4 এর ভার্সনটা। সো আপনাদের হয়তো বা কখনো ক্লায়েন্টের কাজ করতে গেলে অনেক ক্লায়েন্ট পাবেন এরকম আমারটার মতো আপডেট নাও থাকতে পারে, ওইটার সাথেও অ্যাডজাস্ট থাকতে হবে। আবার আপডেট যেটা এখন বললাম আপডেট, এটাও হতে পারে। আপনি একটু কষ্ট করে সাইটটাতে একটু ভিজিট করেন সবাই, যে লিঙ্কটা আমি দিয়েছি একটু ভিজিট করেন। সাইটটার লিঙ্ক দেই নাই, সরি লিঙ্ক তো দেই নাই, জাস্ট আ মিনিট। যারা আছেন সবাই বলতে যাদের হাতে ভিজিট করার মতো ক্যাপাবিলিটি আছে তারা ভিজিট করেন। ভিজিট করলে আমাকে একটু বললেন। আমি একটু ডিরেক্টলি হোমে আছি, তো এই যে আমি হোমে আছি, আমি একটু ভিজিট করছি। ওকে, আমি রিয়েল টাইমে গেলাম। আপনি ভিজিট করেন, আমি রিয়েল টাইমে গেলাম। এইখানে দেখেন রিয়েল টাইমে আমি দেখতে পারতেছি 2জন ভিজিটর আমার সাইটে আছে। 2জন কোন জায়গা থেকে? একজন টঙ্গী থেকে আছে, একজন ঢাকা থেকে আছে। একজন টঙ্গী, একজন ঢাকা থেকে আসেন, 2জন ডেস্কটপ থেকেই আছে, ঠিক আছে? এবং আমার তারা কিভাবে আসছে, তারা ডিরেক্টলি alkalinebattery.com-এ তারা ফার্স্ট সেশন স্টার্ট করছে, স্ক্রল করতেছে 6জন, এবং টোটাল 9জন ভিউ করছে, 7জন ঢুকছে না এখানে টোটাল। এখন তাদের মধ্যে কারা কোথায় আছে, আমি যদি এটাকে GF4 এর এটাই সুবিধা যে একদম স্পেসিফিক টপিক থেকে দেখা যায় যে কোন লোকেশনের কোথায় থেকে আমার ইউজাররা ভিজিট করতেছে। এখানে যে ইন্টারফেসটা দেখতে পারতেছেন, যেখানে আমি দেখতে পারতেছি আমার এরিয়াটা, ওইটা আগের যে ভার্সন যেটা ছিল আমি যেটা দেখাইছি ওইখানে এভাবে দেখা যায় না, বাট এইখানে দেখা যাচ্ছে। আমি যদি একদম একটু জুম ইন করি, একদম ঢাকাটা দেখতে চাই, ঢাকা থেকে কে কোথায় আছে, ঢাকা সিটিতে যেতে চাই। ঠিক ঢাকা থেকে আমার লাস্ট ভিজিটরের রিয়েল টাইম অল ইউজার শুধু ঢাকা থেকে আমার ভিজিট করতেছে কারা, আমি এখন শুধু তাদেরকে দেখতে পারতেছি। আমি একটু হোমে যাই, আবার আমি এগুলো কেটে দিই। আমি ঢাকা চাচ্ছি না, আমি অল ওভার চাচ্ছি, অল ইউজারদের দেখতে চাই। সব কেটে দিলাম, একটু হোমে ব্যাক করি। এইখানের মধ্যে আমি দেখতে পারতেছি এই জায়গার মধ্যে লাস্ট 30 মিনিটে 9জন লোক ভিজিট করছে, তারা বাংলাদেশ থেকে ভিজিট করতেছে। এইখানে যে কান্ট্রি যে পেজগুলো কোন পেজে আসছে এগুলো এখন আসবে না, এগুলো আপনারা ভিজিট হয়ে চলে যাবেন। হয়তো বা দেখা যাবে যে প্রায় তার কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে হয়তো আমার কাছে। আর আমি একটু রিয়েল টাইম আবার ব্যাক করি, তারপর আমি যাচ্ছি। হোম পেজের হিসাব তো আলাদা। তো টোটাল মোবাইল তো এখন আসছে না, আপনারা মোবাইলে আসছে 18%, আর ডেস্কটপে আসছে 8%। যে মোবাইলের এখন 25%, 75%। এটা রিয়েল টাইম আমার এখন আপনারা বসে আছেন, আমি এখন দেখতে পারতেছি, ঠিক আছে? তার মধ্যে ক্যাটাগরিতে আমার কোন পেজে আছেন, একজন আমার হচ্ছে হোম পেজে আছে 19টা ভিউ গেছে হোম পেজে। তার মধ্যে আমার টোটাল এটা একটা কন্টেন্টের মধ্যে আছে হচ্ছে 5জন। ক্যাটাগরির মধ্যে আছেন আপনারা, এই ক্যাটাগরিগুলো দেখতে পারতেছি আমি।
এখানে আমার টোটাল স্ক্রলিং কেমন গেছে, আমার সেশন স্টার্ট, সেশন কয়জন সেশন স্টার্ট করছে এবং কতগুলো সেশন কমপ্লিট করছে তারা, এই সেশনগুলো আমরা এখানে দেখতে পারতেছি। ওভারঅল টোটাল যে রিয়েল টাইম যে ভিজিটটা আমার দেখা দরকার, এখানে কোন পেজে যাচ্ছে, কতজন ইউজার কোন থ্রুতে আসছে, কোন সোর্স থেকে আসছে, এই যেখানে সোর্সটা দেখাতো বাট এখানে এখনও দেখাই নাই। সোর্স বলতে সে গুগল থেকে আসছে নাকি ডিরেক্টলি আসছে নাকি কোনো রেফারেন্স থ্রুতে আসছে, এই ওভারঅল ইস্যুসগুলা আমরা এখানে দেখতে পাই অ্যানালাইটিক্সের মধ্যে। এটা মূলত বেসিক কাজ এটাই, যে অ্যানালাইটিক্সের মধ্যে আমার দেখা যে কী পরিমাণ ভিজিটর আমার সাইটে ভিজিট করতেছে, কোথায় থেকে কোন কোন জায়গা থেকে তারা ভিজিট করতেছে, আমার টোটাল বাউন্স রেট কেমন আমার ওয়েবসাইটের, এই হচ্ছে অবস্থা। এরপরে ভিজিট থাকা অবস্থায় যদি আমি এখানে আসি, অ্যাকুইজিশন, এঙ্গেজমেন্ট, মনিটাইজেশন, রিটেনশন। অ্যাকুইজিশনে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো সাব মেনু পাবো। তার মধ্যে আমার যে ট্রাফিকগুলো তাদের অ্যাকুইজিশনগুলো কেমন আসতেছে, আমি একটু আগে ওভারভিউতে একটু ব্যাক করি, অ্যাকুইজিশনের ওভারভিউতে যাই। এই হচ্ছে আমার টোটাল ইউজার কেমন, অ্যাকুইজিশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার টোটাল ইউজার কেমন, আমার নতুন ইউজার কেমন আসছে। এই যে এখানে 13 জন আসছে, এই 13 জনই আমার ইউজার হিসেবে এবং নিউ ইউজার হিসেবে কাউন্ট হবে কিছুক্ষণ পরে, এখন হবে না, কিছুক্ষণ পরে হবে। বাট রিয়েল টাইম যেটা হচ্ছে, যেহেতু আমি মাত্র অ্যাড করলাম, এখানে অ্যাকুইজিশন আমার লাইফ টাইম, আমার এই যে ইউজার নিউ ইউজারগুলো আসছে, ইউজারগুলো কোন মিডিয়াম থ্রুতে আসছে, এটা হচ্ছে অ্যাকুইজিশন ওভারভিউ। আমার যে ইউজার আসছে কোন মিডিয়াম থ্রুতে আসছে, আমার এক একটা এই মিডিয়ামগুলোতে আসার পরে কতগুলো সেশন তারা কমপ্লিট করছে। সেশন বলতে আপনি আমার এই যে ওয়েবসাইটটা ধরেন, এটা আমার ওয়েবসাইট, এই ভিজিট করলেন, এটা হোম পেজের একদম ফার্স্ট সেগমেন্টে আছেন, স্ক্রল করে আমি টোটাল সাইটটাকে দেখলাম, টোটাল পেজটাকে পড়লাম, এই যে সেশন আমি কমপ্লিট করলাম, এরকম কতগুলা পার্সন কতগুলা সেশন আমার কমপ্লিট হইলো। আমি যদি কোনো ক্যাম্পেইন রান করি সেক্ষেত্রে আমি কতগুলা ক্যাম্পেইন কমপ্লিট হয়েছে এবং ক্যাম্পেইনের সেশন কতগুলা সেশন আমার ক্যাম্পেইনের মধ্যে গেছে, সবগুলো ইন ডিটেলস আমরা অ্যাকুইজিশনের মধ্যে দেখি পাই। আর আমার টোটাল যে ভিজিটগুলো গেছে তার লাইফ টাইম একটা ভ্যালু কেমন, এই ভ্যালুটা এখানে আমাদের ইনক্রিজ হয়। আমি একটু পরে আমার আগের ভার্সনে যাচ্ছি, আমি এই ভার্সনটা দিয়ে শেষ করে যাই। ট্রাফিকের অ্যাকুইজিশনগুলো এগুলো ওভারভিউ। এখন ওভারভিউর মধ্যে ইউজার অ্যাকুইজিশন আর ট্রাফিকের অ্যাকুইজিশন এই দুটো আলাদা করে দেখানো হয়েছে। ওভারভিউর মধ্যে ইউজার অ্যাকুইজিশন আর ট্রাফিক অ্যাকুইজিশন কম্বাইন করে দেখানো হয়েছে। এখন ট্রাফিক আর ইউজারকে আলাদা আলাদা করে এখানে আপনি দেখতে পারতেছেন যে কোন কোন মিডিয়াম থ্রুতে আসছে, কতজন ইউজাররা আসছে, কতগুলো সেশন কমপ্লিট হয়েছে, কতগুলো সেশনে তারা এঙ্গেজ ছিল, অ্যাভারেজ কত টাইম তারা একটা সেশনে কমপ্লিট দিছে বা টাইম তারা স্পেন্ড করছে, এবং একটা সেশনে পার ইউজারে কতজন ছিল, একটা সেশনে কতবার, একটা পেজ যদি বলি একটা পেজে সেশনে কতজন ছিল, এইগুলো এখানে দেখাচ্ছে। মিডিয়ামটা কি অ্যাকচুয়ালি, ওই যে মিডিয়ামটা যে বলছেন, এই যে মিডিয়াম, জি ভাই, এটা হচ্ছে সোর্স। আমার মিডিয়াম বলতে কোন মাধ্যম থেকে আসতেছে, ঠিক আছে, আমার ফেসবুক থেকে আসলো নাকি ইউটিউব থেকে আসলো নাকি পিন্টারেস্ট থেকে আসলো নাকি গুগল থেকে আসলো অর্গানিকলি নাকি ইয়াহু থেকে আসলো, কোন মিডিয়াম কোন সোর্স থেকে আসলো, এটা হচ্ছে আমার মিডিয়াম। সেশনের জি ভাই, সোর্স বুঝতে কোথায় আমার, ঠিক আছে। এঙ্গেজমেন্টের মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওভারভিউ আমার পেজ সেশনের। এখানে জিএফওর অনেক কিছু কমায় দিছে অবশ্য, আগের ভার্সনটাতে যেটা ছিল এটার মধ্যে অনেক বেশি ছিল। এখানে আবার নিচের দিকে কিছু জিনিস বাড়াইছে যেটা ডিবাগ নতুন আসছে, এটা আগে ছিল না। অডিয়েন্সের অ্যানালাইটিক্সের ব্যাপার আসছে, যেটা বললাম কি অ্যানালাইটিক্স নিয়ে যদি ক্লাস নিতে যাই ওই টোটাল 24টা ক্লাস অ্যানালাইটিক্সের উপরে নেওয়া যাবে। অ্যানালাইটিক্সে এমন এমন জিনিস আছে। তো মনিটাইজের মধ্যে আমরা পাবলিশার অ্যাডগুলো দেখতে পাচ্ছি, যে আমার ধরেন গুগল অ্যাডস থেকে কোনো অ্যাড চলতেছে আমার ওয়েবসাইটে, সেইটাকেও ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়। আমার ওয়েবসাইটে যে অ্যাডগুলো শো হচ্ছে ওই অ্যাডগুলোর মধ্যে কি পরিমাণ ক্লিক করতেছে। আমার ই কমার্স একটা ওয়েবসাইট আছে, ই কমার্সে আমার কন্টেন্টগুলো আছে, ওই কন্টেন্টগুলোর যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো কেমন সেল হচ্ছে, ইউজাররা কেমন পারচেস করতেছে, সেই পারচেসের ইস্যুসগুলো আমরা এখান থেকে ট্র্যাক করতে পারি। আমার এই প্রোডাক্টটা এই পরিমাণে পারচেস করতেছে। ই কমার্সের যে বলেন, জি ভাই, অ্যাফিলিয়েটের ক্ষেত্রে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে একটা গোল সেট আপ করতে হবে, যেটা আমি যে আগের ভার্সনে দেখেছিলাম গোল সেট আপ করছি। ও আপনি গোল সেট আপ করতে পারবেন, আমি দেখা যাচ্ছি। তো এখানে ই কমার্সের মধ্যে কোনো একটা পিপল যদি কিছু পারচেস কোনো একটা প্রোডাক্ট, আপনি ইন্ডিভিজুয়ালি ধরেন যে 100-200 প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলোর কী পরিমাণ পারচেস হচ্ছে বা ওই প্রোডাক্টগুলোর ক্লিক কেমন করতেছে কেনার জন্য, বা
অ্যাড কার্ট, চেক আউট, অনেকগুলো অনেকগুলো স্টেজ আছে একটা ই কমার্স সাইটের। ফার্স্ট অফ অল তো হচ্ছে আপনার প্রোডাক্টে ভিজিট করতেছে, ভিজিট করার পর প্রোডাক্টটা চুজ হলে সেটা অ্যাড কার্টে দিচ্ছে, কার্টের থেকে চেক আউটে যাচ্ছে, চেক আউট থেকে অর্ডার কনফার্ম করে পারচেস করতেছে, পেমেন্ট করতেছে, রাইট? কে কতটুকু পর্যন্ত স্টেপে গেছে, কোন ইউজার, এই সবগুলো ট্র্যাক রিপোর্ট আপনি ই কমার্স বার্সের এই যে মন্টেনেন্স থেকে ট্র্যাক করতে পারবেন। এবং এই যে নিচে কনভার্সন আছে, এই কনভার্সন থেকে গোল সেট আপ করে নিয়ে আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন। আমি একটু কনভারসেশনে যাই, এখানে দেখেন কনভারসেশন চলে আসছে, কতগুলো পার্সেস, যে ই কমার্সে যে পার্সেস ছিল মন্টেনেন্সের কী পরিমাণ পার্সেস হয়েছে, তার ভ্যালু কেমন, এবং সেটা কনভারসেশন হয়েছে কি না, কীরকম হয়েছে, সেগুলো আপনি ইভেন্টগুলো দেখতে পারেন। একটা ইভেন্ট ক্রিয়েট করে আবার এখান থেকে নেটওয়ার্কিং সেটিংও আছে, যে কনভারসেশনগুলো ঠিকঠাক করার জন্য আপনি ঠিকঠাক মতো অ্যাডভার্টাইজের ইফোর্টগুলোকে দেওয়ার জন্য নেটওয়ার্কগুলো ঠিকঠাক রাখতে পারেন। যে আপনি অ্যাডভার্টাইজ রান করতেছে আপনার সাইটের মধ্যে, কোনো একটা অ্যাড আসতেছে অ্যাডসেন্স থ্রুতে, আপনি থার্ড পার্টি কোনো একটা কোম্পানির টাকা নিয়ে আপনার সাইটের ব্যানারের মধ্যে হচ্ছে সাইড বারের মধ্যে বা ব্যানারে আপনি অ্যাড রান করতেছেন, সেইটার কি অবস্থা, অপটিমাইজ কেমন হচ্ছে, কনভারসেশন ওই অ্যাডের মধ্যে ক্লিক করে তার ওয়েবসাইটে যার অ্যাড আপনি দিচ্ছেন, ধরুন তার সাথে চুক্তি নিছেন এরকম যে আপনার অ্যাড আমার ওয়েবসাইটে দিব, এবং আমি আপনাকে মেক শিওর করি প্রতিদিন বা প্রতি মাসে 1000 ট্রাফিক এই অ্যাড থ্রোতে আপনার সাইটে পিপল যাবে। এক্স্যাক্টলি 1000 লোক যাচ্ছে কিনা সে যদি আপনাকে বলে আমার তো 1000 লোক আসে নাই, আমি আপনাকে বিল পে করব না, আপনি তাকে প্রমাণ হিসেবে দেখাবেন আপনার সাইটে এই পরিমাণ লোক গেছে, দেখেন এইটা আমরা এখান থেকে ট্র্যাক করতে পারি। কোনো একটা স্পেসিফিক অ্যাডও যদি রান করি, ওই অ্যাডে কী পরিমাণ ক্লিক করতেছে। আমি কি বুঝতে পারছি? জি ভাই বুঝছি। তবে মাথার উপর দিয়ে যাইতেছে হেডও আমি বুঝতে আছি, খারাপ মুই যাইতে আছি জায়গা মতো। ও স্যার আমাদের বাড়ি কি বরিশাল? বদ্দা আই ন জানি এমন কোনো ভাষা আসেনি কোন, মুই বরিশাইলা জানি হেইয়া মনে করেন যে মুই আবার কিতা কিতা কইতাম কারণ আমি আচ্ছা এখানে আসলাম, একটু দেখেন রিয়েল টাইম গেল, অডিয়েন্স অ্যাকুইজিশন বিহেভিয়ার, কনভারসেশনের মধ্যে যদি আমরা আসি, এই যে এখানে গোল অপশন আছে, আমরা এখান থেকে যখন একটা গোল সেট আপ করবো, গোল সেট আপ করলে আপনি এই যে দেখেন আমার এখানে ই কমার্সের জন্য আমি আলাদা একটা প্রোডাক্টের জন্য গোল বানায় রাখছি, আমরা এখানে গোল সেট আপ করতে পারি। চলো একটু গোলে যাই, গোলে ক্লিক করলাম, এই গোলের মধ্যে আবার অপশন আছে দেখেন, আপনি এখান থেকে ফানেল ক্রিয়েট করতে পারবেন। ফানেল বলতে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, আপনার ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের মধ্যে আপনি যদি চান একটা ইন্ডিভিজুয়াল ট্রেন্ডিং প্রোডাক্ট ওইটা সেল করবেন, যেটার জন্য আপনি অ্যাডভার্টাইজ রান করছেন, ওই অ্যাডভার্টাইজ থ্রুতে ধরেন আপনার কাছে ট্রাফিক আসছে আপনার ওয়েবসাইটে, ট্রাফিক আসার পর ওই ট্রাফিকটা ওই প্রোডাক্টটা কেনার জন্য আসছে, কিন্তু ওই প্রোডাক্টটা না কিনে এখন যদি সে অন্য একটা প্রোডাক্ট কিনে নিয়ে যায়, তাহলে আপনার ওই প্রোডাক্টের সেলটা হচ্ছে না। আপনি ওই প্রোডাক্টটা সেলের জন্য একটা ফানেল ক্রিয়েট করতে পারি আমরা। ফানেলের অনেকগুলো স্টেজ থাকে এবং অনেকগুলো স্টেপ কমপ্লিট করে একজন ইউজার একটা ফানেল কমপ্লিট করে। সো দেখা গেল ওই ফানেল থ্রোতে আপনি হয়তো প্রোডাক্টটা সেল করার জন্য কাজ করলেন, ওইটা ক্রিয়েট করতে পারলেন, অথবা ফানেল থ্রোতে যদি নাও কিনে বাট ফানেলটা যদি সে কিছুটা কমপ্লিট করে যায়, তার কাছে পরবর্তী টাইম ওই প্রোডাক্ট সিমিলার প্রোডাক্টটাই তার সাথে তাকে রিটার্গেট করা, তার সামনে তাকে ইমেল করা, তাকে মেসেজ করা, বা তাকে সামহাও আপনার প্রোডাক্টটা শো করানোর যে ব্যাপার ইস্যুটা আসে, ওইটা আপনি কমপ্লিট করতে পারেন। কারণ তার ওই ফানেল কমপ্লিটের কারণে সে হয় তার ফোন নাম্বার তো আপনার কাছে দিয়ে গেছে, আদারওয়াইজ তার ইমেল আপনার কাছে দিয়ে গেছে, কিছু না কিছু আপনার কাছে ছেড়ে গেছে, যে ছোতে আপনি তাকে আবার রিচ আউট করতে পারেন। যাই হোক আমরা ওভারভিউতে আসি গোলের, তারপর একটা একটা করে যাই। তো মানে একদম অ্যাডভান্সে ঢুকলে এগুলো আর খোলানো যাবে না। আচ্ছা এখানে হচ্ছে আমার গোল, মাঝখানে এই যে বড় একটা লস খেয়েছি আমি, 2টা দিন ওয়েবসাইট অফ ছিল, এখন আবার উঠতেছে, নো প্রবলেম। এখানে দেখেন আমার গোল সেট আপ করা আছে, তো আমার টোটাল কতগুলো গোল কমপ্লিট করছে পিপলরা প্রোডাক্ট পারচেসের দিকে, আমার গোলের কনভারসেশন রেট কেমন, হ্যাঁ, আমার টোটাল প্রোডাক্ট ভিউ হয়েছে কেমন, এবং আমার আরেকটা প্রোডাক্ট ছিল, এটা আরেকটা প্রোডাক্ট, এবং আমার এই যে এখানে নিচে গোল দেখেন, গোল লোকেশন 2টা প্রোডাক্টের আমি লোকেশন দিছি, তার মধ্যে একটা প্রোডাক্ট খুবই বেটার যাচ্ছে, এই কন্টেন্ট এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, 2-3-4টা অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট আছে,
আর এই জায়গাগুলো যে লোকজনগুলো আসছে তারা কোন কোন সোর্স থেকে আসছে বা মিডিয়াম থেকে আসছে আমি যদি দেখি, তারা ইয়াহু থেকে আসছে অর্গানিকলি, গুগল থেকে আসছে, পিন্টারেস্ট থেকে আসছে, বিং থেকে আসছে, ডাক ডিগো থেকে আসছে, যেটা অর্গানিক, এগুলো সার্চ ইঞ্জিন, বিং, ডাক ডিগো, গুগল, ইয়াহু, 4টা সার্চ ইঞ্জিন কিন্তু। এরপরে ডিরেক্টলি পিপল কিছু পিন্টারেস্ট থেকে আসছে। এ হচ্ছে আমার পিপলরা যারা আসছে এবং তারা গোলগুলো কমপ্লিট করছে প্রোডাক্ট পারচেসের দিক থেকে বা ভিজিটের দিক থেকে, আমি যেভাবে আপনি গোলটাকে সেট আপ করবো, ঠিক আছে? তো এখানে আমার গোলগুলো এখানে আছে টোটাল সেগমেন্ট। আপনি ইচ্ছা করলে যদি একসাথে অনেকগুলো গোল ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনি গোলগুলোকে আলাদা আলাদা সেগমেন্টে নিয়ে নিতে পারেন, একটার পর একটা সেগমেন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এখান থেকে আপনার গোলের মধ্যে 2টা গোল একসাথে দেখতে পাচ্ছি, রাইট? এখানে দেখেন অল ইউজারের মধ্যে ক্লিক করলাম, অল ইউজারের মধ্যে ডিরেক্ট টপিক এখান থেকে না, সরি, সেগমেন্ট অল সিস্টেম ক্যান্সেল, এখানে কোথায় গেল? ওই যে অল গোল থেকে আমার সিঙ্গেল যে প্রোডাক্ট গোল একটা সেট আপ করেছিলাম এটার জন্য আমি দেখতে পারি রেজাল্ট, আবার ইন্ডিভিজুয়াল আবার অল গোল, যেগুলো 2টা 3টা বা 4টা যতগুলো থাকুক আমার গোল, সবগুলোর গোল একসাথে আমরা এখানে দেখতে পারতেছি। আমার গোলের কম্পিটিশনগুলো দেখতে পারতেছি যে এই প্রোডাক্টের গোলের কম্পিটিশন কেমন, এই প্রোডাক্টের কেমন, আমার গোল কমপ্লিট করছে কেমন, কনভারসেশন রেট কেমন, আমার কী পরিমাণ গোলের ভ্যালু ক্রিয়েট হইলো, আর হচ্ছে আমার রেট কেমন গেল টোটাল, এই ইস্যুগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন গোলটা। আর এই কিছু নাই, এখানে আসেন হচ্ছে গোল ইউআরএলস এর মধ্যে। কোন কোন ইউআরএলগুলোর মধ্যে আপনি গোল সেট আপ করেছেন, এ হচ্ছে আমার গোল সেট আপের ইউআরএলগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি ইচ্ছা করলে এখান থেকে এডিট করে নিতে পারেন, ডাটা এক্সপোর্ট করতে চান ডাটা এক্সপোর্ট করে নেন। গোল পাথগুলোকে রিভার্স করতে পারেন আপনি ইচ্ছা করলে। রিভার্স বলতে যেমন এই যে গোলটা কমপ্লিট করতেছে, এই গোলটা কমপ্লিট হচ্ছে এই পেজে এন্টার্স করলেই একটা স্টেপ দিচ্ছি আমি, গোলের জন্য 2-3টা স্টেপ দিতে পারি। একটা স্টেপ হচ্ছে গোলটা কখন কমপ্লিট হবে, একটা গোল দিলাম যে হ্যাঁ এই পেজে ভিজিট হবে, ভিজিট হওয়ার পর কখন গিয়ে গোলটা কমপ্লিট, বা এই যে আমি যে টার্গেট যেটা আমার উদ্দেশ্য যেটা ছিল এটা কখন কমপ্লিট হবে। সাইটে প্রথম এন্ট্রান্স হচ্ছে সে এই সাইটে ভিজিট বা এই পেজটা সে ভিজিট করবে, ভিজিটের পর ওইখানে অ্যামাজনের 3টা প্রোডাক্ট আছে বা 2টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলোর মধ্যে ভিজিট করবে এবং ভিজিট থ্রোতে যদি সে পারচেস করে অ্যামাজন থেকে, তখনই মাত্র 3 নম্বর লেভেলে গিয়ে আমার এটা কমপ্লিট হবে, তখন কি একটা গোল কমপ্লিট হইতো। আপনি এভাবেও সেট আপ করতে পারতাম। এখন আমি ডিরেক্টলি দিয়েছি, আমি এন্টার করলে আমার গোলস কমপ্লিট। ফানেলে যাই, এখানে এই প্রোডাক্টের ডলার যে ফানেলটা ক্রিয়েট করা আছে এখানে এন্ট্রাস করলে আমার এখানে এই প্রোডাক্টের ইয়ে যাচ্ছে। তো আমার কোনো ফানেল ক্রিয়েট করা নাই, সো ফানেলের কনভারসেশন 0 একদম, কোনো ফানেল আমি ক্রিয়েট করি নাই। আর আসেন গোল ফলোতে, গোলের যে ফ্লোটা গেছে আমার, দেখেন গোলের ফ্লোটা হচ্ছে ইয়াহু থেকে 13 জন কোথায় আসছে, এই সাইটে আসছে, এই পেজটার মধ্যে। পিন্টারেস্ট থেকেও তারা এইভাবে আমার সাইটগুলোতে আসছে। একটা ফলো দিচ্ছে যে কোন কোন পেজে আমার ট্রাফিকগুলো গেছে, এবং এখান থেকে ডিরেক্টলি অন্য কোনো পেজে আর যায় নাই। টোটাল 42 জন এই পেজে আসছে এই প্ল্যাটফর্মগুলো থেকে, মিডিয়ামগুলো থেকে, এবং এরপরে ডিরেক্টলি এখান থেকে এক্সিট হয়ে গেছে। দেখেন ফানেল আমার এক্সিট, 42 জন আমার সাইটে আসছে, টোটাল এক্সিট করছে 42 জনই ডিরেক্টলি, তারা এখান থেকে ঘুরে অন্য কোনো পেজে আর ভিজিট করে নাই। ই কমার্সের মধ্যেও ট্রানজ্যাকশন, সেলসের পারফরমেন্স কেমন, প্রোডাক্টের পারফরমেন্স কেমন, এই বিষয়গুলো এখানে পেয়ে যাবেন। কখন পারচেস করছে এই বিষয়গুলো পাবেন। আর মাল্টি চ্যানেল ফানেল যদি ক্রিয়েট করতে চান, একসাথে অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করে একটা ফানেল ক্রিয়েট করবে, সেই ক্ষেত্রে এখান থেকে ফানেল ক্রিয়েট করতে হবে। একটু দেখেন এগুলো, একটু ঘেটে দেখেন, পেয়ে যাবেন। আর এখান থেকে বিহেভিয়ার যদি আসি, বিহেভিয়ার হচ্ছে আপনার টোটাল যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলোর বিহেভিয়ার কেমন যাচ্ছে, আপনার সাইটের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্ট সবগুলোর ল্যান্ডিং পেজ, এক্সিট পেজ কেমন যাচ্ছে। দ্যাট মিনস আমি যদি অল কন্টেন্টে যাই, আপনার কোন কন্টেন্টে কতজন ভিজিট গেছে, এবং একটা এ পেজ থেকে 2B পেজে কতজন ভিজিট গেছে, তারপর এখান থেকে কী পরিমাণ লোক এক্সিট হয়ে গেছে, এই সবগুলোর রেজাল্ট আমরা এখানে পাচ্ছি। আমার টোটাল পেজ ভিউ কতজন, ইউনিক কতজন, অ্যাভারেজ কতজন লোক অ্যাভারেজ টাইম এখানে স্পেন্ড করছে এটার, দেন আমার এন্ট্রান্স কতজন লোক এন্টার করছে,
বাউন্স রেট ছিল কত এটার জন্য, এক্সিট কত পার্সেন্ট লোক করছে এবং পেজের ভ্যালু কত। এই ইস্যুগুলো যতগুলো পেজে আমার লোকজন আসতেছে প্রত্যেকের টোটাল ভিজিটর কেমন, তার মধ্যে কতজন লোক আমার এই পেজগুলোকে ভিজিট করছে, কতজন প্রত্যেকটা পেজে অ্যাভারেজ কতক্ষণ করে সব লোকজন থাকছে এবং এন্ট্রাস করছে কতজন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এক্সিট পেজগুলো যদি আমি দেখি, এখানে ল্যান্ডিং পেজ বলতে কোন পেজে আমার আসছে, আর এক্সিট পেজ হচ্ছে যে কোন পেজে আসার পর তারা বের হয়ে গেছে ইউজাররা। এইখানে দেখেন এই পেজে টোটাল পেজ ভিউ হয়েছে 46টা, এই ইউআরএলে পেজ ভিউ হয়েছে 46টা, তার মধ্যে বের হয়ে গেছে 42 জন, তার মধ্যে টোটাল 91% পিপল হচ্ছে এক্সিট করে গেছে, বাকি 9% লোক হয়তো বা এই পেজে কন্টেন্ট করার পর অন্য কোনো পেজে গেছে। এই হোম পেজে আমার পিপল আসছে 33 জন, তার মধ্যে 19 জন বের হয়ে গেছে, হোম পেজে এসেই বের হয়ে গেছে, আর হোম পেজ থেকে অন্য কোনো পেজে যায় নাই, বাকি পিপলরা অন্য কোনো পেজে বা কন্টেন্টে গেছে, এবং ওভারঅল মিলে আমার বাউন্স রেট হচ্ছে বা আমার এক্সিটের রেট হচ্ছে 57%। এইটা হচ্ছে এক্সিট পেজের রিপোর্টটা, যে কতজন লোক আমার সাইটে টোটাল ভিজিট করলো, কতজন লোক ওই পেজটা ভিজিট করে ওইখান থেকে বের হয়ে গেছে, আর সেটা পার্সেন্টেজ কত। আর এই সবগুলো পার্সেন্টেজ মিলেই কিন্তু আমার বাউন্স রেট কাউন্ট করা হয়। এরপর আসেন ল্যান্ডিং পেজে যাই। আচ্ছা, এখানে দেখেন এই সাইটে টোটাল অ্যাকুইজিশনের মধ্যে যদি বলি, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয় হচ্ছে, হিসাবটা ক্রিয়েট করা হচ্ছে অ্যাকুইজিশন, বিহেভিয়ার আর কনভারসেশন সবগুলোকে কম্বাইন করে। তো এই পেজের মধ্যে টোটাল অ্যাকুইজিশন ইউজারের মধ্যে আসছে হচ্ছে সেশন টোটাল 42 জন, এবং 42 জনই নতুন, একদম নিউ ইউজার, তারা 100% নিউ ইউজার। 42 জনই দেখেন নিউ ইউজার 42 জন, তার পুরাতন কোনো ইউজার আমার ব্যাক করে নাই সাইটে। এবং তারা যে পরিমাণ থাকছে তাতে বাউন্স রেট এই পরিমাণে গেছে, 1 মিনিট করে অ্যাভারেজ পেজের একটা সেশন দিচ্ছে, সরি এত সেকেন্ডের সেশন দিচ্ছে, আর আমার পেজের সেশন গেছে হচ্ছে 1.10 আর টোটাল গোল সেট আপ যেটা আমি দিছিলাম, গোল সেট আপ 100%ই গোল সেট আপ হয়েছে, কারণ তারা যদি এন্ট্রাস হওয়ার পরে আমার গোলটা কমপ্লিট হওয়ার কথা ছিল, আমি কন্ডিশন এভাবেই দিছিলাম। সো টোটাল আমার এই প্রোডাক্টের জন্য 42 জনই হচ্ছে গোল সেট আপের জন্য অ্যাক্টিভেট হয়েছে। কন্টেন্ট ড্রিল ডাউনে যদি আসি, এখানে টোটাল একই জিনিস, অ্যাভারেজ বাউন্স রেট কত গেছে, কত পার্সেন্ট লোক এক্সিট করছে, কী পরিমাণ ভিজিট গেছে, কোন কোন পেজে কোন কোন ফোল্ডারে গেছে পিপল। এটা হচ্ছে সাইটের কন্টেন্ট। এরপর হচ্ছে সাইটের স্পিডের দিকে, আপনার সাইটের কী পরিমাণ টাইম লাগতেছে, ওভারভিউ কেমন, সাইটের সার্চের দিক থেকে আপনার ওভারভিউ, যদি এখানে সার্চের টার্মস কতগুলো পেজ সার্চ হচ্ছে, কোনো ইভেন্ট যদি থাকে ইভেন্টগুলো আপনি ক্রিয়েট করতে পারেন, কোনো পাবলিশার থাকলে অ্যাড রানের দিক থেকে সেই অ্যাড রান, রেফার, পাবলিশার পেজ, ওভারভিউ, এক্সপেরিমেন্ট এখান থেকে করতে পারেন। অডিয়েন্স থেকে হচ্ছে আপনার অল ওভার কোহার্ট অ্যানালাইসিস যেটা আছে, এটা একটু অ্যাডভান্স তরিকার জিনিস, একটু কোহার্ট অ্যানালাইসিস নিয়ে গুগল একটু দেখেন, আর কোন এলাকা কোন জিও টার্গেট থেকে আসছে বা কোন এরিয়ার ট্রাফিক আপনার সাইটে আসছে, তাদের বিহেভিয়ার কেমন, ইন্টারেস্ট কেমন ছিল, টেকনোলজি ইউজ করে আসছে কোনগুলা, মোবাইল ডিভাইস থেকে কেমন আসছে, ক্রস ডিভাইস কেমন। ক্রস ডিভাইস বলতে এখানে ক্রস ডিভাইস আর ক্রস ব্রাউজার দুইটার মধ্যে একটু ডিফারেন্ট আছে, বাট সিস্টেমটা একই। জিনিসটা হচ্ছে এরকম, 1 মিনিট। এটা ডিপেন্ড করে হচ্ছে থিমের দিক থেকে, যে আপনি একটা থিম নেওয়ার পরে এই থিমটা, আমি ক্রোম ব্রাউজার ইউজ করি, আপনি হয়তো বা অপেরা মিনি ইউজ করেন, আরেকজন হয়তো বা ফায়ারফক্স ইউজ করে, আরেকজন অ্যাপলের সাফারি ইউজ করে। একই থিম, একই ওয়েবসাইটের একটা থিম এই বিভিন্ন ব্রাউজার ইউজ হতে পারে, বাট আমার ক্রোম ব্রাউজারে ঠিকঠাক মতো চলে, আপনার অপেরা ব্রাউজারে গিয়ে যদি থিমটা ফেটে যায় তাহলে থিমটা ক্রস ব্রাউজার হইল না, ঠিক আছে। ঠিক ডিভাইসটা এরকমই, আমি একটু যাই, যদি ডিভাইসের ওভারলুপটা আমি অ্যাক্টিভেট করা হয় নাই, ক্রস ডিভাইসের লাগে নাই, দ্যাটস আমি অ্যাক্টিভেট করি নাই। নেক্সট ক্লাসে আমি এটা দেখাবো অ্যাক্টিভেট করে, এটার এখন আমি অ্যাক্টিভেট করবো না, নেক্সট ক্লাসে আমি অ্যাক্টিভেট করে এটা দেখাবো। সো মোটামুটি যদি বলি, এখানে আপনার কাজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার গোলগুলোকে সেট আপ করা, আপনার রিয়েল টাইম কী পরিমাণ ভিজিটর আসতেছে, তাদের ট্রাফিকের সোর্স, কোন কোন কন্টেন্ট আসছে, কোনো কনভারসেশন ক্রিয়েট করলো কি না, আপনার রিয়েল টাইম এই ওয়েবসাইটে কী পরিমাণ ট্রাফিক ভিজিট করতেছে, কোন কোন পেজে আসতেছে, নতুন সেশনে ইউজার কেমন ক্রিয়েট হচ্ছে, আপনার টোটাল বাউন্স রেট কেমন, এই ইস্যুসগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে অর্গানিকলি ট্রাফিক কেমন আসতেছে,
অর্গানিক কেমন, ডিরেক্টলি কেমন, কোন রেফার থেকে কী পরিমাণ ট্রাফিক আসতেছে, এই ভিজিটরগুলো কোন কোন কান্ট্রি থেকে কী পরিমাণ পার্সেন্টেজ পিপল আসতেছে, সেই ইস্যুসগুলো হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি গোল অ্যানালাইটিক্সের ইস্যু আর কি, বেসিক লেভেলে যদি বলি। ঠিক আছে, আমি আর আগাবো না এটা নিয়ে। ইনশাল্লাহ এরপরে যদি আরও বুঝতে অসুবিধা হয় আপনারা একটু নিজে দেখেন, তারপরে যে প্রবলেমগুলো ইন্ডিভিজুয়াল যখন ক্রিয়েট হবে এক একজনের, ওই প্রবলেমগুলো একটু নোট ডাউন করে এসে আমাকে দিলে আমি তখন দেবো ওই ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলো নিয়ে তখন আবার এই প্ল্যাটফর্মেই আবার আলাদা করে দেখায় দিব। এটা আরেকটু বেটার হবে। ঠিক আছে ভাইয়া, আমার দু একটা কোয়েশ্চেন ছিল আর কি। বলেন নাদিম ভাই। ভাইয়া, এক্সপায়ার ডোমেনের ক্ষেত্রে মানে অ্যাডসেন্স চেকার যে .com যে ওয়েবসাইটটা আছে, হ্যাঁ। ওটার যে ডেটাটা ওটা কি রিলায়েবল? লাইক ওরা হ্যাঁ। যদি বলে যে ওটা রিলায়েবল, জি ওটা রিলায়েবল। রিলায়েবল না, আমি হচ্ছে মানে সেম জিনিস হচ্ছে এটাতে চেক করছিলাম, আবার হচ্ছে আরেকটা হচ্ছে স্মল এসইও টুলস নামে মানে স্মল আরেকটা এসইও ওয়েবসাইটে চেক টুলসটা ইউজ করছিলাম। করে না, স্মল এসইও টুলসের আমি কোনো ভ্যালু দেই না, বাট আমি কোনো বেনিফিটও পাই না। যেমন এইটা ডোমেনটা, এটা আমার এক্সপায়ার্ড ডোমেন, এটা অ্যাসেন্স থেকে ব্লক আচ্ছা, না। তাহলে ভাই অ্যাডসেন্স চেকার এটা হচ্ছে রিলায়েবল? এটা রিলায়েবল। স্মল এসইও টুলস ভাই ওই 14 সাল 15 সাল 16 সালে খুব চলছে, এখন এর থেকে বেটার অনেক কিছু চলে আসছে। আর ভাই হচ্ছে এই গুগলে মানে ইন্ডেক্সিং এ মানে গুগল যে ইন্ডেক্স করে ওইটাতে ব্যান খাইছে কিনা এটা চেক করার ওয়েট কি? ওই যে ইন্ডেক্স করছে কিনা তো প্রথমে দেখে দিলাম, আপনার সাইট থেকে গিয়ে আপনার ওয়েবসাইটের যে নামটা এটা দিয়ে দিবেন। আপনি জানেন যে আপনার ওয়েবসাইটে কোন কোন পেজগুলো বা পোস্টগুলো আপনি করছেন, আপনি দেখেন এখানে ইন্ডেক্স হয়েছে কিনা, সেগুলো আছে কিনা একটু খুঁজে দেখেন। মানে ভাইয়া মানে ব্যান তো কখনো খায় না, ইন্ডেক্স হওয়ার থেকে কোনো ওয়েবসাইট কি ব্যান খায় যে লাইক আমি ইন্ডেক্স করতে চাচ্ছি বাট গুগল ইন্ডেক্স করবে না, এরকম কখনো হয়? এমন কিছু হয় না, না। এমন যদি না করে, যদি ইন্ডেক্স যদি না করে, গুগল আপনাকে রিজন বলবে যে আপনার ব্রেড ক্যাম্পসের সমস্যা, আপনার পেজ এটা মোবাইল ফ্রেন্ডলি না, বা আপনার পেজের মধ্যে কন্টেন্টের মধ্যে যদি কোনো বাটন থাকে, বাটনগুলো অনেক বেশি ক্লোজ, বা লেখাগুলো টেক্সটগুলো অনেক বেশি স্মল, বা রোবট টেক্সট যদি আপনি ব্লক করে রাখছেন, এগুলো বলে দিবে। সেগুলো ফিক্স করে দিলেই মানে আপনার ইন্ডেক্স হয়ে যাবে। কোনো ডোমেনের আন্ডারে কোনো জিনিস থাকার কারণে হচ্ছে গুগল ইন্ডেক্স করতেছে না, এরকম কোনো প্রবলেম হয় না, মানে ডোমেনের সাথে রিলেটেড না? ডোমেনের সাথে রিলেটেড কিছু না, কারণ ডোমেন যদি আপনার ডোমেনের সাথে রিলেটেড বলতে ডোমেনে যদি আপনার ব্যান থাকে, আলটিমেটলি কোনো পেজ বা কোনো পোস্টই হচ্ছে আপনার ইয়ে করবে না, ইন্ডেক্স হবে না, রুট ডোমেনই হবে না, অন্যান্য পেজ হবে তো পরে দূরের কথা। রুট ডোমেন যদি ইন্ডেক্স হয় ডেফিনেটলি তখন আপনার তাইলে সিস্টেমেটিক্যালি কিছু থিমের প্রবলেম থাকতে পারে, বা আপনার রোবোটিক্সটি ফাইলে কোনো ইস্যু থাকতে পারে, ওইটা একটু ফিক্স করতে হবে দেখে। তাহলে ভাইয়া মানে সেই ক্ষেত্রে এক্সপায়ার ডোমেন কেনার ক্ষেত্রে লাইক রুট ডোমেন ব্যান হয়েছে কিনা ইন্ডেক্স থেকে ওইটা চেক করার কি কোনো ওয়ে আছে? আমি তো মনে হয় একটা কোয়েশ্চেন মানে আপনাদের গ্রুপেই ছিল, আমি মনে হয় এটা অ্যান্সার দিয়ে ভাই দিছিলাম। আমি করছিলাম, ওটা দিছেন হচ্ছে আপনি ওই ওয়েবসাইটে এসইও চেকারে ওখানে স্প্যাম স্কোর চেক করা যায়, বা অ্যাডসেন্সে যায় হচ্ছে অ্যাডসেন্সে ব্লক খাইছে কিনা ওইটা চেক করা যায়, বাট ওই যে সাইটটা মানে ডোমেনটা ব্যান কিনা গুগল থেকে কোনো ইন্ডেক্সিং এ ওই জিনিসটা চেক করা যায়। ওইটা চেক করা হয় নাই না? আচ্ছা, ওইটা আমি গ্রুপে আজকে দিয়ে দিব না আজকে আর দিয়ে ভাই দিব। আরেকটা কোয়েশ্চেন ছিল হচ্ছে এই স্কাইস্ক্রেপার যে লিংক বিল্ডিংটা আছে ভাই, আচ্ছা হ্যাঁ। এটা একটু লং হয়ে যায় মানে এটার যে 3 নাম্বার পার্টটা যেটা আছে মানে হচ্ছে ওই যে অন্য ওয়েবসাইটের যে মানে যে ইউআরএলটা আমার আছে, মানে আমি তো হচ্ছে লাইক অলরেডি ব্যাটার একটা কন্টেন্ট ক্রিয়েট করছি, তো যারা হচ্ছে এটা অলরেডি নিচ্ছে বা হচ্ছে রেফার দিয়ে রাখছে তাদেরকে আমি রিচ কিভাবে হচ্ছে লাইক পার্সোনালি রিচ করে হচ্ছে পার্সোনালি রিচ করবেন, কাজ করতে হবে? ওই স্কাইস্ক্রেপার যে লিংক বিল্ডিংটা এই প্রসিজারটা কি এমন? পার্সোনালি রিচ করবেন, জি। ও, আর ভাই অ্যাডসেন্স আর অ্যাফিলিয়েট দুইটা একসাথে একটি ওয়েবসাইটে চালানো যায় না? আমি চালাইতেছি না, আচ্ছা এই সাইডেই তো চলতেছে আচ্ছা, আমার ঠিক আছে অ্যাডসেন্স ভাই। অ্যাফিলিয়েট। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভাই একটু ওই ডোমেন ব্যান হয়েছে কিনা মানে এই জিনিসটা চেক করে একটা দিয়ে আর কি, মানে এক্সপায়ার্ড একটা ডোমেন নিতে চাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এটা আজকে দিয়ে দিব। আমি একটু অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই, অফিসিয়ালি ক্লাসটা ক্লোজ করে দিই। আচ্ছা।